FM. Haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি ঘুরিতে সময় রাত 11:59 শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। এবং কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে ধীরে ধীরে আমরা গরম কাটিয়ে আস্তে আস্তে শীতের দিকে যাচ্ছি এবং এখন রাত বাড়তে যত বেশি রাত বাড়ে তত বেশি দেখা যায় যে রাতটা ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা রাতে গল্প সবচাইতে বেশি জমে। সামনে তো ঈদ আসছে, তার আগে আছে পুজো, সুতরাং আপনারা নিশ্চয়ই অনেকে ঢাকা ছাড়বেন, অনেকে হয়তো আপনাদের নিজেদের এলাকা ছেড়ে যাবেন গ্রামের বাড়িতে, সেখানে ঈদের ছুটি কাটাতে, পুজোর ছুটি কাটাতে। সুতরাং সেই সমস্ত জায়গায় যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন চাইলেই। এবং আমার মনে হয় যে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা আরো একবার জানিয়ে দেওয়া উচিত শুরুতেই। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আর যারা তাই ভয় ভীতি তেমন একটা তার ছিল না। লাশ কাটা ঘরটা মোট আর কখনো উঁচু হয়নি। তো এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি, আপনি আপনাদের নাম বলেছি যে তিনি বলেছেন যে তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে তিনি পড়ছেন এবং সেখান থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা পাঠানোর জন্য। আপনার জীবনেও হয়তো এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। এবং আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি আরো একবার বলে দিচ্ছি, bhootfm@radiofurti.fm। যারা স্টুডিওতে আসতে চান এবং স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে চান, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঘটনার সাথে অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে। কোথা থেকে লিখছেন, কোথায় ঘটনাটি ঘটেছে সেটা হয়তো আমরা উল্লেখ করার আগে আপনি জানিয়ে দিতে পারেন, যেটা উল্লেখ করা যাবে না আমরা সেক্ষেত্রে সেটা উল্লেখ করব না, কিন্তু আপনাকে জানাতে হবে ঘটনাটা কোথায় ঘটেছে, এটা অনেকের সামনে ঘটেছে কিনা। আর আপনারা অনেকেই অনেক আক্ষেপ করেন, অনেকে অনেক কষ্ট পান যে অনেকের ইমেল আমরা পড়ি না, অনেককে আমরা ইনভাইট করি না, কিন্তু আপনারা নিজেরাও জানেন যে কারণগুলো কি। আপনারা নিজেরা খুব ভালোভাবে জানেন, কারণ সেই যে সমস্ত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যারা পাঠাচ্ছেন তারা নিজেরা জানেন যে ঘটনাটা আসলে কতটা আসলে সবাইকে শোনানোর মতো, বা সেই ঘটনাটা আপনারা কোথা থেকে পেয়েছেন বা কিভাবে শুনলেন, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে। আমি যেরকম জানি আপনিও জানেন যে কেন আপনার ঘটনাটা সিলেক্ট করা হচ্ছে না। আমরা সবসময় কষ্ট পাই কাউকে না করতে, বাট আপনার চাইতে যদি আরো একটা ভালো ঘটনা আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আপনার ঘটনাটি বাদ পড়ে যাবার সম্ভাবনা খুব বেশি। রাহাত আমাকে লিখেছেন যে রাসেল ভাই, আমরা 4 জন ফ্রেন্ড মিলে ঘরের লাইট নেভিয়ে ভূত এফএম শুনছি। শাপলা আমাকে লিখেছেন যে কেমন আছেন। তিনি আমাকে এসএমএস করেছেন, টিং যাও কক্সবাজার থেকে। এবং আমাদেরকে কামরুল চিটাগং থেকে এসএমএস করেছেন আমাদেরকে রেজা মতিঝিল থেকে। এছাড়াও জীবন আমাদের এসএমএস করেছেন রূপগঞ্জ থেকে। আমাদেরকে অমল এসএমএস করেছেন। এছাড়া এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাজু। কাউসার আমাকে এসএমএস করেছেন পুলিশ লাইন ময়মনসিং থেকে। তিতুমি যে আমাকে এসএমএস করেছেন এবং তিনি ঝাউতারা কক্সবাজার থেকে আমাদের এসএমএসটা পাঠিয়েছেন। ফাজিল ভূত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে বিজয় উত্তরা থেকে। এবং তিনি বলছেন যে আজকের কাহিনীগুলি জোশ, এটা আপনি না শুনে কিন্তু পাঠিয়ে দিয়েছেন, কারণ কাহিনীগুলি কি, একটা কাহিনী কেবল শেষ করলাম আমরা। যাই হোক, আমাদেরকে এছাড়াও হৃদয় এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে মেঘলা এবং মোহনা বরিশাল থেকে। লিমন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও হুমায়রা রোকেয়া হল থেকে। এছাড়াও রিফাত আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। যাই হোক, যারা এসএমএস পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এসএমএস পাঠাতে চাচ্ছেন তাদেরকে বলি যে আপনার মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আনফর্চুনেটলি যদি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে একেবারে চিন্তার কিছু নেই, আপনার এয়ারটেল এম রেডিও থেকে আপনি এই এপিসোডটি আরো একবার শুনতে পাবেন। সেটা আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড শোনার জন্য আপনাকে অপশন দেওয়া হচ্ছে। আপনি যে এপিসোডটি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি আপনি সেখান থেকে শুনতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending us a
SMS, জাস্ট এখন যেটা প্লে করা হচ্ছে সেটা, এবং এটা পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং সেই এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। আমরা চলে যাব ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হচ্ছে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা চলে যাচ্ছি অতিথিদের ঘটনায়। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় এখন রাত 12:15। আমরা ভূত এফএমের একটা ঘটনা শুনিয়েছি অলরেডি, এবং আমরা বলেছিলাম যে গেস্টের কাছে আবারও ফিরে যাব আমরা, এবং প্রথমবারের মতো গেস্টের কাছে যাব। তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়েছিলাম, এবং আমি রাস্তায় আছি, আপনার সাথে আছে আমাদের সাথে মাসুম এবং আজকের অতিথিরা। প্রথম অতিথির কাছে আমরা যাব এখন, তবে তার আগে আমাদের ছোট্ট একজন লিসেনার আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। একদম ছোট একজন লিসেনার আছে। তোমার নামটা বলবো একটু? Hello, my name is Tanisha. ওকে, সো তোমার বাবা আজকে ঘটনা বলবেন, রাইট? Yes. তো বাবাকে কি তুমি নিয়ে এসছো সঙ্গে করে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3-তে। ক্লাস 3-তে পড়ছো। ওকে, ভূত এফএম শোনো? হ্যাঁ, শুনি। ভয় লাগে? না। ভয় লাগে না? বাবার গল্পগুলো শুনে কি ভয় লেগেছিল? না। ভয় লাগে না? ওকে, দেখি তো বাবার গল্প শুনে ভয় লাগেনি তানিশার, বাট আপনাদের হয়তো ভয় লাগতে পারে, সেটা আমরা আশা করবো আর কি। যাই হোক, তানিশা অনেক সাহসী বোঝা যাচ্ছে। তো আমরা সরাসরি আপনার ঘটনা যাচ্ছি। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন প্লিজ? আমি মাসুম, বনানী থেকে এসেছি। First I want to tell thanks the Lord to our dearest Russell bhai, and also thanks to our presented younger daughter and her mom Rihanna. Actually আমার স্টকে ইন মাই লাইফ 10 থেকে 15টা মতো ঘটনা আছে, এবং প্রত্যেকটি আছে 100% রিয়েল, এবং এখানে কোনো ম্যানিপুলেট নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, তার মধ্যে এখন একটা যে ঘটনা বলবো সেটা একটু বলি আমি। এটা হচ্ছে খুলনায়, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে। খুলনায় আমার বড় ভাইয়ের মাদার ইন লর কে নিয়ে, উনি 2007-এর দিকে মারা যান। তো মারা গেলে যথারীতি ফ্যামিলিতে যে ধরনের ঘটনাগুলো ঘটে এগুলো সব হয়ে যায়, এবং ওনাকে দাফন করা হয়। আমি ফার্স্টে বলি, উনি পরিবারটা যথেষ্ট ধার্মিক ছিলেন, এবং ওনার হাজব্যান্ড আগেই এক্সপায়ার্ড করেন, এবং নিজস্ব কবরস্থানে, পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয়। তো যখন দাফন করা হয়, ওনার আরো ছেলে মেয়ে অনেকে আছে, অলমোস্ট 5 সান এবং 2 or 3 গার্ল, সবাই উপস্থিত ছিল, এবং গ্রামের আদার্স যারা সম্মানিত লোকজন, হুজুর, ওনারা সবাই উপস্থিত ছিলেন। তো ওনাকে যখন দাফন করা হয়, তখন ওনার ছেলেরা ওনার সঙ্গে মানে জাস্ট ওনাকে কবরে নামানোর জন্য ওনার কবরে নেমেছিলেন। তো এই সময় ওনার মেজর ছেলের পকেট থেকে কোনো এক সময় মোবাইল পড়ে যায়, যেটা অ্যাকচুয়ালি উনি জানতেন না। তো স্বাভাবিক সব কবর হয়ে যায়, হয়ে যাওয়ার পর যে যার মতো চলে যায় দোয়া টোয়া করে। আচ্ছা, আমরা আজকে শুরু করতে চেয়েছিলাম অন্য একটা ঘটনা দিয়ে, সেই ঘটনাটা আমরা একটু শুনি। আমরা শুরু করতে চেয়েছিলাম, আপনার মনে হয় আরেকটা ঘটনা বলেছিলেন আপনি, এবং সেই ঘটনা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম আজকে। আচ্ছা, এখানে একটা কয়েকটাই ঘটনা আছে, এর মধ্যে আমি ভূত যেটা নিজে একটা প্র্যাকটিক্যাল নিজে দেখেছিলাম, সেটা আপনি ছোটবেলায় দেখেছিলেন আপনাদের এলাকায়। এই ঘটনাটা হচ্ছে 80-র পরে, মেবি 81 or 82। তখন আমি ছোট, আমাদের এটাও খুলনাতেই। তো যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমরা 4-5 ভাই বোন। সন্ধ্যার পরে ওই দিন কারেন্ট ছিল না বেসিক্যালি। তো কারেন্ট না থাকাতে এবং রাতটা একটু অন্ধকার ছিল, তো পাওয়ার না থাকাতে আমরা সাধারণত সন্ধ্যার পরে একটু গেমস করি, বিভিন্ন রকম গেমস করি। তো ওদিন যেহেতু গেমস করা হয়নি এবং যথেষ্ট জোনাকি পোকা দেখা যাচ্ছিল। আর আমি একটু বলি যে আমাদের বাড়িটা অলমোস্ট 2 বিঘার মতো ছিল, যেটা মাঝখান থেকে একটা রোড ক্রিয়েট করা হয়েছিল কোনো এক কারণে, যে কারণে বাড়িটা 2টা ভাগ হয়ে যায়।
তার ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে আমরা ছিলাম এবং একটা মিনিমাম পোর্শনে ওটা হচ্ছে জাস্ট পরিত্যক্ত ছিল এবং যেখানে যথেষ্ট জঙ্গল ছিল, বাঁশঝাড় এই ধরনের, এবং যথেষ্ট নোংরা, এখানে অ্যাকচুয়ালি কেউ যেত না। তো আমরা যখন সন্ধ্যার পরে জোনাকি বোকা ধরছি, তো সবাই জোনাকি বোকা ধরতে ধরতে আমরা মেইন বাড়ি থেকে রোডের দিকে যাই। আর একটা স্বাভাবিক বিষয় যেটা, জোনাকি বোকাগুলো হয় কি, যখন ধরতে যান এ কি করে আরো দূরে চলে যায় এবং যেদিকে বেশি অন্ধকার এরা সেদিকে চলে যায়। যাই হোক, আমরা ঠিক ওরকমই ওদের পিছনে ছুটতে 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 মেইন রোড হয়ে দেন আমরা ওই পিছনের বাড়িটা চলে যাই। তো যখন চলে যাই, খুব একটু ভিতরে যখন ঢুকে যাই জঙ্গলের মধ্যে, তখন আমি 20 to 25 ফিট থেকে আমি একটু ডিফারেন্ট প্যারানরমাল অ্যাক্টিভিটি আমি একটু ফিল করি। আচ্ছা, যেমন বাট তখন আমি এরকম কনফার্ম না, কারণ তবে এর আগে আমি শুনেছিলাম যে আমাদের পিছনের ওই জঙ্গলটায় ধরুন বাঁশঝাড়ে, বাঁশঝাড় বলা হতো, ওখানে কিছু ডিফারেন্ট কিছু একটা আছে যেটা সবাইকে ভয় দিত বাট বড় কোনো ক্ষতি করতো না। আচ্ছা, তো যা হোক, আমি জোনাকি পোকা সবাই ধরতে ধরতে যখন একটু ভিতরে চলে যাই, তখন জাস্ট 20 ফিটের মতো যখন চলে আসি, তখন দেখি অলমোস্ট 9 to 10 ফিটের মতো হাইট, বেশ হেলদি, শর্ট ড্রেস পরা। দ্যাট মিনস আমি এটাকে সিমিলারেশন করব একটা দৈত্য টাইপ, এরকম আর কি। অনেক, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অনেক বিশাল দেহে, রাইট। আলাউদ্দিনের যেরকম আমরা মানে দেখে অভ্যস্ত বা যেরকম পরে অভ্যস্ত, রাইট। তার হাতে একটা শর্ট লাঠি ছিল, এটা 1 ফিট থেকে 2 ফিট এরকম সাইজ, খালি পা, শর্ট ড্রেস বলতে মেবি একটু লুঙ্গিও হতে পারে, একটা শর্ট প্যান্ট হতে পারে, মাথায় চুল নেই, মাথাটা বেশ মোটা, পেট উঁচু, এবং সব ফিগারটা জাস্ট অ্যাবনর্মাল। আর তখন আমি জিনিসটা দেখে আমি আশ্চর্য হইনি, বাট যখন একটা সিমটম দেখলাম তখন আমি বেশ আশ্চর্য হলাম। সেই সিমটমটা হচ্ছে, আমরা সাধারণত যারা হিউম্যান, যারা মানুষ, তাদের ফ্রন্ট পায়ের ফিঙ্গার গুলো থাকে ফ্রন্ট সাইডে, বাট আমি ওটাকে দেখলাম যে জাস্ট রাইট লেগ এন্ড লেফট লেগ বোথ সাইড ফিঙ্গার গুলো ডান দিকে এবং বাম দিকে। আচ্ছা, তো আমি তখনও কনফার্ম হয়নি, মানে আমি তখনও পরিপূর্ণ বুঝতে পারিনি। বাট যখন আমি খুব আশ্চর্য হলাম এবং আরো ক্লোজ হলাম, যখন ক্লোজ হয়েছি আমি অলমোস্ট, সে আমার থেকে 8 to 10 ফিট, তখন আমি দেখি যে সে আমার থেকে আসলে অনেক উঁচু এবং খুব বিশ্রী দেখতে, এবং সে লাঠি নিয়ে ঠিক আমাদের দিকে আসছে। তখন আমি পরিপূর্ণ বুঝতে পারি, এবং আমার বোন সঙ্গে ছিল, সে আমাকে আগে থেকে সতর্ক করছিল, বাট তখনও আমি এটা ঠিক আমলে বা নেইনি। বাট ঠিক তখনই সে আমাকে হাত ধরে টেনে আমাকে দৌড়ে নিয়ে যায়। এই হচ্ছে ফার্স্ট তাকে আমি দেখেছিলাম। আর এর সঙ্গে কিছু সিমটম আমি পরে পেয়েছিলাম, যেটা বোঝার পরে সেটা হচ্ছে, যেহেতু আমি যেখানে ছিলাম এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রাতের বেলায় অনেক লোক এখানে চলাচল করে, তো সেখানে সে বিভিন্ন লোককে রাতের বেলা ভয় দেখাতো। তো ভয়ের সিমটমটা ঠিক এরকম ছিল যে কখনো সে কোনো মানুষকে দেখলে বাঁশঝাড়ের একদম টপ বাঁশঝাড়টা টেনে একদম মাটির দিকে নিয়ে আসতো এবং বিকট শব্দ করত। কখনো দুইটা বাঁশকে মিলে জাস্ট ঘর্ষণ করত, আবার কখনো বিকট বিভিন্ন রকম বাজে আওয়াজ করত। তো এরকম আমরা জেনেছি বা দেখেছি যে যতদিন ওই জঙ্গলটা ছিল ওখানে পপুলেশন অনেক বাড়েনি, ততক্ষণ সে ওরকম বিভিন্ন রকম প্রবলেম করতো, বাট কারো কোরকম ক্ষতি করেনি। বাট যখন বাগানটা আসলে ডিস্ট্রয় হয়ে যায় তখন অ্যাকচুয়ালি সে তাকে আর দেখতে পাওয়া যায়নি। এটা আমার ফার্স্ট। এবং আপনি একদম সামনাসামনি দেখেছিলেন চোখের সামনে, এবং নিশ্চয়ই সেই দৃশ্যের কথা এখন আপনার মাঝে মাঝে মনে পড়ে। 100%। ওকে, সো এই ছিল ঘটনা, এবং এর মাঝখানে আরো কিছু SMS চলে এসছে। সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে কৃতান্ত SMS করেছেন নওগাঁ থেকে, এছাড়া আমাকে জারিফা SMS করেছেন বনশ্রী থেকে আমাদেরকে, এবং
আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি রেজাউস SMS করেছেন, মামুন SMS করেছেন নরসিংদী থেকে। তারা 3 ফ্রেন্ড মিলে আমাদের স্যার তারা একসাথে হোস্টেলে বসে ভূত FM শুনছেন। মৌ আমাদের SMS করেছেন লালমাটিয়া থেকে এবং তিনি বলছেন যে তার ভূত FM তিনি শুনছেন এবং তার কাছে খুব ভালো লাগছে এবং প্রতিটি এপিসোডে তার ভালো লাগছে। 3টা এপিসোড তিনি এখন পর্যন্ত শুনেছেন। এছাড়াও কিষান SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন তোফায়েল হোসাইন ফরিদপুর থেকে এবং আমাদেরকে SMS করে তিনি লিখেছেন যেটা যে তার ভয় পাওয়া চেয়ে ঘটনা শুনতে বেশি ভালো লাগে। এছাড়া আমাদেরকে শামীম SMS করেছেন এবং তিনি বলছেন যে আমরা ভূত FM শুনছি, খুব উপভোগ করছি। আরিফ আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি রকি বরিশাল থেকে। এছাড়াও সাকিব আমাদের SMS করেছেন ওয়ারি থেকে। নিরয় আমাদের SMS করেছেন এবং আমাদের তার কালকে এক্সাম এবং আমার যেটা মনে হয় যে এখন আপনার পড়াশোনা এবং ঘুমের দিকে মনোযোগ দেওয়া উচিত বেশি। আমাদেরকে এছাড়াও SMS করেছেন সাতক্ষীরা থেকে মোহাম্মদ সাদ্দাম এবং ইমন। এছাড়াও ইমন আমাদেরকে শরীয়তপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে কিভাবে স্টুডিওতে আসবো। আমরা সেই ভূত FM মোটামুটি 2.5 বছরের মতো হয়ে গেল, আমরা তখন থেকে বলে আসছি যে একমাত্র আসার উপায় হচ্ছে আপনার অবশ্যই ঘটনা পাঠিয়ে আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি চান্স পাবেন এখানে আসার। এবং আপনাকে ইমেল অ্যাড্রেস লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে bhutfm@radiofurti.fm। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনার ঘটনা পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আপনার ঘটনা ভালো হলে ডেফিনেটলি আমরাই আপনাকে খুঁজে বের করব। আচ্ছা, এছাড়া আমাদেরকে জাহিদ SMS করেছেন আব্দুল্লাহপুর থেকে, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রাফি, এছাড়াও আমাদেরকে মুস্তাফিদ SMS করেছেন। রেজা মতিঝিল থেকে আমাদের SMS করেছেন। জিকু আমাদের SMS করেছেন বসুন্ধরা থেকে এবং আমাদেরকে তিনি বলছেন যে রাতে তিনি ঘুমানোর সময় তার বেডের নিচে সাউন্ড পান। আচ্ছা, এই ঘটনাটা আপনি ডিটেল লিখে পাঠান, আমাদেরকে ইমেল করে পাঠান। যদি ঘটনা ভালো হয় ডেফিনেটলি আপনার ঘটনা আমরা শেয়ার করবো বা আপনি এসে শেয়ার করার সুযোগ পাবেন। আলামিন আমাদের SMS করেছেন চয়ন এবং তিনি এছাড়াও SMS করেছেন সাইফুল। SMS করেছেন আমাদেরকে সাকিব ফেনী থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন মোহাম্মদ আজিম এবং এছাড়াও আমাদের SMS করেছেন বিভাস। SMS করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে এবং SMS করেছেন এবং তিনি অরফেন মুভিটা কিছুক্ষণ আগে দেখেছেন। হ্যাঁ, অরফেন একটা অসাধারণ মুভি এবং এটা হরর। আমার কাছে আমার খুবই কিছু প্রিয় মুভির মধ্যে, হরর ফিল্মের মধ্যে এটা একটা এবং খুবই অসাধারণ একটা মুভি। আমাদেরকে অনেক SMS করেছেন আমাদেরকে রিন্তু। এছাড়াও SMS করেছেন আরো অনেকেই। যারা SMS পাঠাতে চান তারা SMS পাঠানোর নিয়মটি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী গেস্টের কাছে এবং তারও কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা এখন শুনবো। আপনার নামটা প্রথমে বলবেন এবং কোথা থেকে এসেছেন? আমি ইয়াসিন আহমেদ মুন্না, আমি আসছি রামপুরা থেকে। আচ্ছা রাসেল ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের কাউকে ধন্যবাদ দিতে হবে না, আপনি ঘটনাটা শুরু করুন। আচ্ছা, আমার ঘটনাটা একটু বড়, সেটা হচ্ছে 2004 থেকে কন্টিনিউ করে আসতেছে এখন পর্যন্ত। সেটা হচ্ছে যে আমরা 2004-এ যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন আমি আমাদের একটা বাসাতে শিফট করি। তো ওই বাসার কিছুদিন যাওয়ার পরে আমার দুটো আর কি, এখানে আমাদের বেডরুম দুটো, ড্রয়িং নাই, ডাইনিং নেই, কোনো স্পেস নাই, জাস্ট দুটো বেডরুম আর মাঝখানে হচ্ছে পাকের ঘর এবং টয়লেটটা। তো আমি, আমার মা এবং আমার বোনেরা ভেতরের রুমটায় ঘুমাতো এবং আমি ফ্লোরিং করতাম, আমার বাবা খাটে থাকতো। তো ফ্লোরিং করার ইয়েতে মাঝে মাঝে রাতেবেলা 1টা, 1:30, 12টা কিংবা 1টা, 1:30, 2টা, 3টা বাজে, এই সময় আমি পায়ের সাউন্ড পাইতাম। রুমের ভিতরে কেউ হাইটে যাচ্ছে, এমনকি আমার মাথার উপর দিয়ে, আমার মাথার পাশ দিয়ে আবার মশারি ধরে টান দিত। তো এই ঘটনাগুলো আমার বাবাকে কিংবা আমার মাকে বললে ওরা বলতো যে এইগুলো কিছু না, তুমি হয়তোবা ভুল শুনছো রাতের বেলা। আমি পায়ের হাঁটার আওয়াজটা ভুল শুনতে পারি, কিন্তু আমার মশারি ধরে টান দিবে কে? এত রাতে বেলা তো কেউ দাঁড়ায় থাকে না মশারি টান দেওয়ার জন্য। যাই হোক, তো ওই বাসার ছাদটা 2তলা বাসা, ওই বাসার ছাদটা ছিল এরকম যে কোনো রেলিং ছিল না, আর কোনো একটা নারিকেল গাছ, তার নিচে দুটো আর কি ইটা দিয়ে একটু উঁচু করে দুটো লোহার মোটা মোটা পাত দিয়ে ওইখানে একটা গাজি পানির ট্যাঙ্ক বসানো, আর দুই পাশে একটু জায়গা আছে বসার মতো। ওইখানে আমি প্রতিদিন সন্ধ্যায় যা বসতাম, এমনকি রাত পর্যন্ত থাকতাম, 8টা 9টা পর্যন্ত। এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। তো একদিন আমি
ওইখান থেকে ছাদ থেকে নিচে আসার পরে আমার মা বলতেছে যে তুমি আর ছাদে যাও না। তো আমি কারণ জিজ্ঞেস করতে উনি আমার সাথে রাগারাগি গেল, বাট আমার রাগের কাছে উনি হার মানে গেল। তো বলতেছে যে দেখো আমার আরেকটু বলে নিই রাসেল ভাই, এটা হচ্ছে যেখানে আমাদের পানির ট্যাঙ্কটা তার ঠিক নিচেই আমাদের ঘরের জানালাটা, ভিতরের সাইডের ঘরের জানালাটা। তো আমার মা নাকি একদিন দেখছে জানালা দিয়ে একটা পা নিচে আর উপরে কাউকে দেখা যাচ্ছে না। তো 2 তলা থেকে তো কেউ যদি পা ঝোলায় মোস্ট প্রবাবলি 1 ফিট যাবে, কিন্তু নিচতলা পর্যন্ত তো যাবে না। কিন্তু আমার মা ওটা দেখছে। তো আমি এগুলার আমলে নিইনি, আমি আমার মতো যাইতাম। এই কিছুদিন পরে আরেকটু বলে নি, আমাদের ঘরের আর কি ছাদটা ছিল তালাবদ্ধ। বাইরের কাছ থেকে আমি চাবি চেয়ে নিয়েছি, আমি আমার মতো যাইতাম। একদিন আমি তালা খুলে যে ছাদের ভিতরে ঢুকছি, সেখানে দেখলাম একজন হুজুর টাইপের, এবং সে এত লম্বা 7-8 ফিটের উপরে হবে, এত ইনোসেন্ট, এত সুন্দর, এরকম আমি আর কোনো হিউম্যান দেখিনি। তো আমি তাকে সম্মান জানায় সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম, আপনি কে? তো উনি আমাকে বললো আমি মেহমান। কিন্তু আপনি এখানে কেন? তালা তো লাগানো। তো রাসেল ভাই তালা লাগানো, উনি ঢুকলো, তো উনি আমাকে বললো যে আমাকে দুষ্টামি করে ওরা তালা মেরে চলে গেছে। এই কথা বলার পরে আমিও আর কি অত কিছু বুঝতে পারিনি, জাস্ট ঘাড় ঘোরায় অন্যদিকে তাকাইছি। এরপরে যে ওনার দিকে তাকাইছি উনি ভ্যানিশ। 1-1.5 সেকেন্ড আমি একদম স্টপ হয়ে গেছি। এরপরে এত দ্রুত আমি ছাদ থেকে নিচতলায় নামছি। এর ভিতরে যদি ওই লোকটা কোনো 3টা ফ্যামিলি, ওই বাসায় কোনো ফ্যামিলিতে যদি ঢুকতো, আমার বাসায় তো নাই, আরো 2টা ফ্যামিলি যদি কোনো বাসায় ঢুকতো উনি, অ্যাটলিস্ট আমি দরজাটা নড়ার আওয়াজ পাইতাম। কিংবা আমি যখন গেটের বাইরে গেলাম, ডানে বামে তাকালাম, আমি তাকে দেখতে পাইতাম, কিন্তু নাই। এরপরে থেকে আমি আর ছাদে ওঠাটা একটু বন্ধ করছি, তবে যাইতাম মাঝে মাঝে সকালটাই, সন্ধ্যার সময় আর যাইতাম না। তো ওইখানের পরে, ওই ঘটনার পরে দেখা গেছে আমার অনেকগুলো ঘটনা ঘটছে, যেগুলো থেকে আমি বাইচা ফিরছি। কিভাবে ফিরছি জানি না। তার ভিতরে একটা ছোট্ট একটা ঘটনা বলি। ওই বাসা থেকে আমরা একটা বাসায় শিফট করছি, আরেকটা নিচতলায়। ওইখানে আমি একদিন রাতের বেলা একা একা শুয়ে আছি, তো একটা বোবা ঝিন আমাকে ধরছিল, অলমোস্ট আমাকে মেরেই ফেলছিল, একদম ডেড, অলমোস্ট ডেড। তো আমি দেখলাম কি কিছু পুলিশ বাহিনী আসলো, সোয়ার্ড যেটাকে বলে, সোয়ার্ড আসলো। আসার পরে ও দৌড়ায়া গলির ভিতর দিয়ে পালায় গেল। তো আমাকে বলতেছে যে এরা যদি কেউ কখনো আসে তাহলে আমাকে ফোন নাম্বার দিয়ে গেল, বললো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে, আমরা ধরবো। আচ্ছা, আপনি একটা ঘটনা বলেছিলেন যে কয়েকদিন আগে আপনার বোনের সাথে একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এটা সিরিয়ালি আসি, আমি সিরিয়ালে আসি, কিন্তু আমি আপনাকে বলছি যে ওই ঘটনাটা একটু যদি শুনতাম আমি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার বোন তো একটু অসুস্থ আছে, সেটা তো বলছি আপনাকে। তা আমি কয়েকদিন আগে, আমাদের এখনকার বাসার শেপটা হচ্ছে এল এর মতো, কিন্তু পুরো এল না, এল এর মাথাটা তো এভাবে বাইকে এসে এভাবে গেছে, তো ওটা হচ্ছে একটু শর্ট। তো ওইখান থেকে দাঁড়াইলে আমাদের পরের 2টা রুম দেখা যায়। তো আমি আর আমার ছোট বোন টিভি দেখতেছি, আমি দাঁড়ায় আছি, ও বসে আছে। তো আমার কাছে মনে হলো যে কে যেন পাশ দিয়ে সাত করে একটা চলে গেল। আমার জাস্ট আমাদের তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো দেখা যায় না, তবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যতটুকু ওরকম আর কি। তো আমি ওই দিকটা তাকায় রইলাম, 1 মিনিটও যায় নাই। এরকম সময় দেখলাম একটা কালো ছায়া আমার বোনের রুম থেকে পাকের ঘরের দিকে সরে গেল। আমি দেখে একদম আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। এর কয়েকটা দিন পরে আমার বোন দুলাভাই শুয়ে আছে, তো আমার বোনের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে। তো উনি যখন চোখটা মেলছে, এর মাঝখানে উনি দুঃস্বপ্ন দেখতেছিল। দুঃস্বপ্ন দেখে যখন চোখটা মেলছে, দেখে যে মানুষের শরীরের আকৃতি, বাট চেহারাটা হচ্ছে ব্যাঙের চেহারা। এটা দেখে ও প্রচন্ড রকম ভয় পাইছে। যখন ওর হাজবেন্ডকে ও খামচায় ধরছে, তারপরে আর কি ওর হাজবেন্ড উঠে গেছে, আর উঠে যাওয়ার পরে দেখে যে ওর হাজবেন্ডের পাশ দিয়ে একটা ব্যাঙ মশারির ভিতরে লাফাচ্ছে। তো এটা তো সম্ভব না, একটা শহরের বাসায় যদি কোনো পুষ্কুনি নাই, কোনো ঝিল নাই, এখানে কিভাবে ব্যাঙ আসবে? একদম খড়খড় শুকনো একটা জায়গা।
তাও আবার মশারির ভিতরে, যদিও আয়সা থাকে কিন্তু মশারির ভিতরে তো ঢোকা সম্ভব না, কারণ শোয়ার সময় তো সবকিছু সাফ করে তারপরে পরিষ্কার করে শোয়। ওইখানে দেখতেছে একটা ব্যাঙ লাফাচ্ছে, তো উনিও মোটামুটি ভয় পাইছে। তারপর উনি ছায়া যে মশারি থেকে ব্যাঙটাকে নামাই দিল, এরপর ভ্যানিশ। এই ছিল আপনার ঘটনা। ওকে, আমরা আপনার কাছে আবার পরে আসছি। এবং আসলে সত্যি কথা বলতে যে ব্যাঙের যে ঘটনাটা বললেন, এই ঘটনাটা আমাদের আরো একজন বলবেন, তিনিও এরকম একটা ব্যাঙের শেপের কিছুটা দেখেছেন। এবং আমি এর আগে ইমেল পেয়েছি, এবং ইমেল পেয়ে আমি খুবই অবাক হয়েছি যে এরকম হয় কিনা, বা অনেকে শেয়ার করেছেন আমার কাছে। পরে হয়তো সেটা আপনাদের পর্যন্ত আসতে পারেনি বা আসেনি, বাট আমি দেখেছি যে অনবরত অনেকেই এই ঘটনাগুলো মানে এরকম ভাবে বলে যাচ্ছেন। যাই হোক, আমি আমাদের পরবর্তী ঘটনায় যাচ্ছি। আমাদের সাথে যে প্রথম যিনি আপনাদের ঘটনা বলেছেন মাসুম ভাইয়ের কাছে আমরা আবারও যাচ্ছি এবং তার নেক্সট ঘটনাটা আমরা শুনবো। এই ঘটনাটা কোথায় ঘটেছিল মাসুম ভাই আপনার? আমি যেটা বোবায় ধরার যেটা এটা বলি, আমি এটা হতো কি, আমি ছোটবেলা যখন স্কুল লাইফ 80 to 89 এই সময়টা সেভারাল টাইমস আমাকে বোবায় ধরতো। তো সাধারণত সবারই যেটা কম বেশি এক্সপেরিয়েন্স থাকে যে বোবায় যখন ধরে অনেক কষ্ট হয়, বাট দোয়া টোয়া পড়ার পরে এটা রিলিজ হয়। তো আমি যেটা যতবারই ধরেছে প্রায় 100 to 150 টাইমস, বাট এর মধ্যে দুইটা টাইমস আমাকে খুব একটু ডিফারেন্ট ইমেজ এনেছে। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে একবার আমি মনে আছে 8টা বা সামথিং বাজে, ঘরে লাইট জ্বলছে, আমার ঘরে বাবা মা এবং 2 ভাই আছে। আমি জাস্ট বেডে কোন রকম শুয়ে আছি, আমি পুরো জেগে আছি, চোখটা শুধু বন্ধ। এর মধ্যে ঠিক তখনই সে আমাকে ধরলো। তো যাই হোক, যথারীতি তাকে অনেক কষ্ট করে বা দোয়াটা পড়া করে সে রিলিজ হলো। কিন্তু একটা এন্ড অফ মোমেন্টে একটা যে ঘটনা বলবো যেটা আমাকে খুব বিস্মিত করেছে, এবং এর পরে সে আমাকে আর কখনো অ্যাকচুয়ালি টাচ করেনি। সেটা হচ্ছে মেবি এটা 89 এর দিকে, রাত 12টা সামথিং আমি শুয়ে পড়ি, এবং আমার বেডের সঙ্গে মেবি আমার ফ্রেন্ড অথবা কোন এক ভাই ছিল, এক্সাক্ট আমার মনে নেই। তবে রাত 12টা যখন আমি শুয়ে পড়লাম, উইদিন 10 মিনিটসের মধ্যে আমাকে সে ধরল। এবং বেসিক্যালি তখন আমি কিন্তু ঘুম আসেনি, আমি তখন পুরো জেগে আছি বা চোখটা বন্ধ। তখন আমি ফিল করলাম সে ঠিক বুকের উপরে আমাকে চেপে আছে, এবং তার 2টো পা আমার ঠিক পেটের ঠিক নিচের দিকে, এবং 2টো হাত ছিল যেটা আমার ঘাড়ের কাছে চেপে ধরে আছে। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কথা বলতে পারছি না। কারণ একটা জিনিস আমি জেনেছি, সেটা হচ্ছে বোবা যদি কখনো ধরে, তো আশেপাশে যদি কেউ জেগে থাকে তাকে টাচ করতে পারলে সে আর চলে যায়। বাট এমন অবস্থা, আমার পাশে যে শুয়ে আছে আমি তাকে টাচ করতে পারছি না। এদিকে আমি চিৎকার করছি, আমার চিৎকার কেউ শুনতেছে না। আমি চেষ্টা করছি উঠতে পারছি না। অবশেষে আমি দোয়া পড়ছি, তো দোয়া পড়লে অনেকক্ষণ দোয়া পড়ছি, সে যাচ্ছে না। তবে তখন আমি ডিফারেন্ট কিছু করার চিন্তা করলাম তার এই কষ্ট থেকে রিলিজ পাওয়ার জন্য। ইন দ্য টাইম আমি শুয়েছিলাম ঠিক চিত হয়ে, এবং বলেছি আমি হাত দুটি ছিল আমার পেটের নিচে। তো আমি ফিল করি আমার তর্জনী দুটি, তার একটা আঙুলে আমি টাচ করি এবং 2 পায়ে টাচ করি, এবং আমি ফিল করি যে আমি তার পায়ের তর্জনীতে আমি টাচ করেছি। এবং তর্জনীটা ছিল মানুষের তর্জনী, বাট সামনে শেষের দিকে বেশ গোলাকৃতি, এবং আমার সর্বশক্তি দিয়ে তাকে তার নখের উপর আমি প্রচন্ডভাবে প্রেসার দেই, এবং মানে চিমটি কাটার মতো চেপে ধরি। বাট বেসিক্যালি সে কষ্ট পাচ্ছিল না, কারণ আমার শক্তি অ্যাকচুয়ালি তার ছিল না। তারপরে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি, কিন্তু সে আমাকে আরো প্রেসার দিচ্ছে, এবং আমাকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যাই হোক, এক পর্যায়ে সে ফিল করে যে আমি বোধহয় সামথিং কিছু করছি। পরে আরো দোয়া টোয়া করলে বা আমি চেষ্টা করলে এক পর্যায়ে সে চলে যায়। কিন্তু যখনই সে আমাকে ছেড়ে দেয়, তখন আমি খুব ক্ষিপ্ত হয়ে যাই, এবং তৎক্ষণাৎ আমি উঠে পড়ি। উঠে বসে অন্ধকার ঘরের মধ্যে শাউট করি জাস্ট এভাবে যে, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, অন্ধকারের মধ্যে কেন তুমি আসো? তোমার যদি ক্ষমতা থাকে, আমি জেগে আছি, আমি বসে আছি, তুমি এখন আসো, আমি দেখতে চাই তুমি কে। এরকম 3 or 4 টাইম শাউট করি। পরে আমার
পাশে যে ছেলে সে উঠে বসে এবং সে আমাকে বোঝানোর চেষ্টা করে, হেল্প করে, কি প্রবলেম কি হয়েছে। আমি বললাম না আসলে বিষয়টা ঠিক এই। তো ওই ঘটনার পর থেকে লিসেনার আমি কখনো আর বোবা সংক্রান্ত কোনো প্রবলেমে আর পড়িনি। ওকে, এটা একটা ভালো ব্যাপার যে আমি অনেকের কাছে শুনেছি এরকম যে অনেক সময় এরকম ভাবে মানে মুখোমুখি হলে বা এরকম ভাবে যদি চ্যালেঞ্জ করা যায় বা কিছু একটা বলা যায় এরকম, তাহলে নাকি সমস্যা অনেক সময় দূর হয়ে যায়। আমি আগে অনেকের কাছে এই ঘটনা শুনেছি। আমি এই সঙ্গে আরেকটু টাচ করবো সেটা হচ্ছে আমার বোনদের মধ্যে আমার মেজ বোনেরও সেম প্রবলেম ছিল। আচ্ছা, ওকেও ঠিক তেমনি ভাবে খুব প্রচন্ড ভাবে প্রবলেম করতো এবং তাকে অনেক তাবিজ দেওয়া হয়েছে, অনেক চেষ্টা করেছে, বাট ও যেখানে যেখানে যেত ওকে খুব প্রবলেম করতো। আচ্ছা, এবং আমি মনে আছে আমি ওর সঙ্গে অনেক ঘুমিয়েছি। আমি হঠাৎ তাদের বেলা শাউট বিভিন্ন রকম গোঙানি যেটা শব্দ পেতাম, ওর শব্দ পেতাম। পরে এক পর্যায়ে আমি ঘুম ভেঙে যেত, ঘুম ভেঙে দেখি যে ও চিৎকার করার চেষ্টা করছে বাট পারছে। তখন আমি ফিল করছি যে ওকে ধরছে। ইন দ্যাট টাইম আমি তাকে টাচ করতাম, সে চলে যেত, রিলিজ হয়ে যেত এবং পরে পানি টানি খাওয়াতো। তো আমি দেখেছি যে ওকেও এরকম ধরতো। আচ্ছা, ওকে। সো মানে আমার যেটা মনে হয় যে অনেকেরই এই সমস্যা আছে এবং অনেকে এই সমস্যায় ভোগেন, আমি অনেকের কাছে শুনেছি। তো চেষ্টা করে দেখতে পারেন এরকম। আচ্ছা, যাই হোক, আমাদেরকে গাংনাম স্টাইল ভূত SMS করেছেন। এটা কয়েকদিন ধরে খুব বেশি রকমের জনপ্রিয় হয়েছে এবং সবাই দেখছি একসাথে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে হচ্ছে। এবং ফাইনালি আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের কিন্তু একটা রেডিও ফুর্তি ভার্সন আছে এটার। এবং সবচেয়ে বড় কথা যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজ যখন জিতলো তখন ওয়েস্ট ইন্ডিজের সমস্ত প্লেয়াররাও মাঠে মানে এরকম সেই একইভাবে একই ভঙ্গি পায় তারা নেচে দেখালেন আমাদেরকে। যাই হোক, সুমনা সিলেট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমার SMS কখনোই পড়া হয় না কেন, এবং আমার যেটা মনে হয় যে আসলে এটা ইচ্ছাকৃতভাবে আপনাকে যে আপনার SMS পড়া হয় না এরকম কোনো ব্যাপার না। পাপড়ি ভূতের গলি থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই মুভিটা নিয়ে আপনার মানে মতামত কি এটা জানতে চাইছেন। না, আমার মতামতটা এটা হচ্ছে যে আইডিয়াটা খুব ভালো ছিল বাট এটা খুব বোরিং একটা ব্যাপার হচ্ছে এবং আমার কাছে ভালো লাগেনি। ঋতু আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM শুনতে অনেক ভালো লাগছে এবং তিনি বলছেন যে আমার বোন অনেক ভয় পায় এবং তার কাছে অনেক বেশি ভালো লাগে। ওকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন আপন, রাতুল, শাকিল, একসাথে ভূত FM শুনছেন তারা। আর এছাড়াও রিমু আমাদের SMS করেছেন খুলনা থেকে এবং তিনি বলছেন যে প্র্যাকটিক্যাল লিখবো নাকি ভূত FM শুনবো, আগের কাজ আগে করতে হবে আপনাকে এবং আপনার যেটা মনে হয় যে আপনার পড়াশোনাটা সবার আগে, তাই না? মাহিদ আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে আজকে তার অনেক ভয় লাগছে। শাকিল আমাদের SMS করেছেন কাশিমপুর গাজীপুর থেকে। আকরাম হুসাইন আমাদের SMS করেছেন আমাদের নাজমা রফিক ইব্রাহিমপুর থেকে। এছাড়া আমাদের SMS করেছেন রাফি, SMS করেছেন প্রিন্স এবং SMS করেছেন তপু। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন এবং তিনি এবং তার ভাগিনা কাউসার একসাথে ভূত FM শুনছেন। আকাশ পল্লবী থেকে আমাদের SMS করেছেন। আইরিন SMS করেছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে রাকিব। এছাড়াও SMS করেছেন আমাদেরকে অর্ক, SMS করেছেন আমাদেরকে আনকা, SMS করেছেন রুদ্র মিরপুর থেকে এবং তিনি এসেছেন ভূত FM রক্স এবং সাইলেন্ট হিল মুভিটা নিয়ে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, আমার কাছে মনে হচ্ছে যে সাইলেন্ট হিল মুভিটা অসাধারণ একটা মুভি, এটা দেখতে পারবেন। এটা আসলে খুবই ভালো একটা মুভি, খুবই ভালো একটা চয়েস আপনি দিয়েছেন এখানে। আর অনেক আমাদের লিখেছেন বরিশাল থেকে SMS করেছেন আকিব আমাদেরকে। মেহেদি, পরাগ, নয়ন আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে MB আজমল সহ আরো অনেকে। যাই হোক, আপনারা যদি SMS করতে চান বা SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে আবারও, কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরে আসছি। সো আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর আমি রাসেল আছি, সাথে আছে মাসুম এবং চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর ঘড়িতে এই মুহূর্তে সময় রাত 12টা বেজে 47 মিনিট
এবং আমার এই মুহূর্তে একটা ইমেল না পড়লেই না, এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটা ইমেল রয়েছে, যে ইমেলটা হয়তো ভয়ঙ্কর কিছু না, কিন্তু একজন আমাদের লিসেনার তিনি শেয়ার করেছেন ভূত এফএম নিয়ে, এবং এত সুন্দর করে শেয়ার করেছেন যে আমার পড়তে ইচ্ছে করছে। তো তিনি লিখেছেন যে প্রথমে সালাম নেবেন রাসেল ভাই, আমি মাসুম সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আজকে 3টা মাসুম হয়ে গেল, এবং আমাদের যিনি প্রথমে ঘটনা শেয়ার করছিলেন তিনি একজন মাসুম, যিনি সাউন্ডে আছেন তিনি একজন মাসুম, এবং আপনার ইমেলটা পড়ছি আপনিও একজন মাসুম। সো 3জন মাসুম। যাই হোক, তিনি লিখেছেন যে সূর্য সেন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আমাদের ইমেলটি করেছেন। তিনি লিখেছেন যে আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা, আমি ভূত এফএম এর কোনো এপিসোড মিস করি না, শনিবার সকালে অফিস থাকা সত্ত্বেও রাত জেগে ভূত এফএম শুনি। গত 28শে সেপ্টেম্বর আমি বান্দরবন গিয়েছিলাম এবং পাহাড়ের ওপর এক বাংলোতে 3 দিন ছিলাম। আমরা ছিলাম 4 জন, আমি ছাড়া সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি শুধু জেগেছিলাম ভূত এফএম শোনার জন্য। দিনের বেলা অনেক চেষ্টা করেও তিনি শুনতে পাননি রেডিও, এবং তিনি বলছেন আমার খুব খারাপ লাগছিল যে ভূত এফএম শুনতে পারবো না বলে। এরপর 11:50 দিকে মোবাইলের রেডিওটা অন করতেই তিনি দেখলেন যে ফুর্তি শোনা যাচ্ছে, এবং সেটা খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে। এবং তিনি বলছেন যে আমি চন্দ্রিমা রাতে পাহাড়ের চূড়ায় বসে একা একা ভূত এফএম শুনে যে মজা পেয়েছি তা আমার সারা জীবন মনে থাকবে। মজা পেয়েছি কারণ পাহাড়ের চূড়ায় বসে ভূত এফএম শুনছি, আর যেদিকে তাকিয়েছি দেখেছি কোথাও না কোথাও কোনো আলো, মানুষ, বাড়িঘর বা কোনো কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়। আমার মনে হচ্ছিল তখনই বুঝি আমি ভূত বা কোনো কিছু দেখতে পাবো দূরে বা কাছে কোনো পাহাড়ে, বা আমি যে পাহাড়ে ছিলাম তার নিচে দিয়ে বয়ে যাওয়া লেকের ঘাটে। সেই রাতে ভূত দেখতে পাইনি, তবে মনে মনে অনেক ভয় পেয়েছিলাম, আর ভয় পেয়েছিলাম বলেই হয়তো অনেক বেশি মজা পেয়েছিলাম। রেডিও ফুর্তিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে পাহাড়ের চূড়া পর্যন্ত তারা পৌঁছে গেছে। আপনি যেখানেই যান, বাংলাদেশের যেখানেই থাকুন না কেন, রেডিও ফুর্তি আপনার সঙ্গে আছে, এবং আপনাকে সবসময় ফুর্তির মুডে ফিরিয়ে নিয়ে আসতে আমরা সবসময় আপনার সাথে রয়েছি। সুতরাং একেবারেই চিন্তার কোনো কারণ নেই, কোনো সময় নিঃসঙ্গ বোধ করবেন না, এবং কোনো সময় মনে করবেন না যে আমরা আপনার সাথে নেই। মানে আপনি হয়তো আপনার সাথে হয়তো এখন কোনো প্যারানর্মাল ব্যাপার স্যাপার ঘটতে নাও পারে, হয়তো ভূত নাও আসতে পারে আপনার বাসায়, জিন নাও আসতে পারে আপনার বাসায়, কিন্তু রেডিও ফুর্তি ডেফিনেটলি আপনি বাড়ি থাকুন, গাড়ি থাকুন, হাটে মাঠে ঘাটে যেখানেই থাকুন না কেন, রেডিও ফুর্তি আপনার সঙ্গে রয়েছে। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে সত্যি কথা বলতে যেটা যে সাধারণত দেখা যায় যে বাড়িতে এই মুহূর্তে যখন আপনি ভূত এফএম শুনছেন বা আপনি রাত্রেবেলা ঘুমাচ্ছেন, হঠাৎ করে ঘুম ভেঙে জেগে উঠলেন এবং দেখলেন যে পর্দাটা সরে গেছে, এবং আপনি গ্লাসের বাইরে যদি দেখেন যে একটা পা ঝুলে আছে, সেটা খুব ভয় লাগারই কথা। এবং সেরকম কোনো ঘটনা নিশ্চয়ই কেউ ঘটাতে চান না। কেউ হয়তো বাথরুমে গিয়ে খুঁজতে চান না যে আজকে রাত্রেবেলায় একদম ভয়ঙ্কর কিছু ঘটুক, আমি আয়নায় অস্পষ্টভাবে বা স্পষ্টভাবে কারো অন্য একটা চেহারা ভেসে উঠুক যাকে আমি কোনোদিন দেখিনি, বা আমি অবশ্যই চাই না যে এখন আমার ঘরে এমন একজন কেউ হাঁটাহাঁটি করুক যার সাথে আমার কোনো সম্পর্ক নেই বা পরিচিত না আসে, এবং যার অস্তিত্ব সম্পর্কে আমি নিজেই সন্দেহ প্রকাশ করছি বা আমার সন্দেহ আছে, সেরকম ধরনের কাউকে আপনি নিশ্চয়ই চান না। কিন্তু আমারও এটা হয়েছে, আপনি যেরকম যে আমাকে মাসুম লিখছিলেন যে তিনি ভূত এফএম শুনছিলেন এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছিলেন যে সামনে যদি কোনো কিছু একটা ঘটে তিনি সেটা দেখার জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিলেন। আমি এটা অবশ্য খুব বেশি প্রস্তুত এই সময় থাকি নাই। আমি যখন কোনো যানবাহনে থাকি, সেটা বাস হোক, ট্রেন হোক বা প্লেন হোক, যেটাই হোক না কেন, তখন আমার জানালার বাইরে মনে হয় যে এখন তো কোনো সমস্যা নেই, এতগুলো যাত্রীর সঙ্গে একসাথে যাচ্ছি, বাইরে কিছু দেখলে খুব ভালো লাগবে এবং সত্যি দেখলে কোনো ক্ষতি হবে না। তো আমি আসলে বাসে ঘুমাই না, বা যে কোনো জার্নিতে আমি কোনো সময় ঘুমাই না, এবং না ঘুমানোর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে বাইরে তাকিয়ে থাকতেই হয়, এবং রাতের বেলা জার্নি যেটা হয় না কেন, যেটা যতবারই করেছি আমি ভয়ঙ্কর কোনো কিছু আসলে দেখিনি। যাই হোক, দেখা গেল যে ট্রেনের হয়তো জানালা দিয়ে ভয়ঙ্কর কিছু দেখলাম না, কিন্তু একটু পরে টয়লেটে গেছি, তখন দেখলাম যে ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেললাম। এনিওয়েজ, এরকম ঘটনা তো ঘটতেই পারে। যাই হোক, আমরা আবারও মাসুম ভাইয়ের কাছে যাচ্ছি আপনার আরেকটা ঘটনা শোনার জন্য, এবং এই ঘটনাটা কোথায় ঘটেছিল একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটা ঘটেছিল খুলনাতে, তবে যে আমাদের এক বড় ভাই ছিল, উনি বেসিক্যালি ম্যান অফ যশোর, উনি সাংবাদিক ছিলেন, বাট রাইট নাও হি ইজ এক্সপায়ার্ড। 1994 উনি এক্সপায়ার্ড হয়েছেন। উনি ওই সময় ঘটনাটা হচ্ছে 81-82 এই সময়কার। একটু বলি যে ওনার ফ্যামিলিও সেম ধার্মিক ছিলেন, ওনার মা যথেষ্ট ধার্মিক ছিলেন। তো
রিলেশন কারণে উনি আমাদের এলাকায় আসতেন, খুলনাতে আসতেন, এবং ওই এলাকায় যথেষ্ট বন্ধু-বান্ধব থাকাতে উনি মাঝে মাঝে আসতেন। তো হঠাৎ একদিন আসলেন, আসার পরে আমরা জানতে পারি যে ওনার কাছে জিন আছেন এবং উনি জিন নিয়ন্ত্রণ করতে পারেন যখন চান। বাট সব সময় না, এই জিনটা আনতে গেলে ওনাকে যথেষ্ট পবিত্র হয়ে দোয়া পড়ে দেন জিকির করে এবং বসতে হয়, ধ্যানে বসতে হয়, দেন উনি চাইলে আসে। আর কিছু ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে ওনার কাছে সব ইনফরমেশন গুলো জানতে পারি, যেটা হচ্ছে জিনটা উনি নিয়ে আসতেন হচ্ছে পাকিস্তান থেকে। বেসিক্যালি জিনটা পাকিস্তানে নাকি থাকতেন, আর জিনের সঙ্গে আরো তাদেরই রিলেটেড কিছু পার্সন ছিল। বাট জিনটা যে ওখান থেকে এখানে আসতো, তার আদার্স ফ্রেন্ডসরা এটা পছন্দ করতেন না, যে কারণে ওই জিনের উপর এবং বেসিক্যালি যে ভাইয়ের কথা বলছি ওনার উপরে খুব ক্ষিপ্ত ছিলেন এবং সেভারাল টাইমস তাকে বলেছে যে তুমি পারলে তুমি এগুলো বন্ধ করো। তো যাই হোক, একটা ঘটনা, উনি আমাদের এখানে যখন আসতেন তো উনি মানুষ অনেক উপকার করেছেন ওর মাধ্যমে। জিনকে এনে আশেপাশে যেসব গরিব মানুষ যাদের অ্যাবিলিটি ছিল না ডাক্তারদের কাছে যাওয়ার জন্য, তাদেরকে আমরা দেখতাম যে বলে পানি পড়া বা তাবিজ বা এই জাতীয় জিনিস দিয়ে এই গরিবদেরকে অনেক সাহায্য করেছেন। আর অফ টাইমে উনি জিকে বসতেন, ধ্যান করতেন। তো আমরা অনেক সময় এটাকে ফান মনে করতাম, যেহেতু আমরা ছোট, তো আমরা আরো 4-5 ভাই বোন ছিলাম, আমরা ফান করতাম এবং মজা করতাম ওনার সঙ্গে। যখন নর্মাল টাইম ছিল তখন ওনাকে বলতাম যে আপনি ফান করেন, আপনার এগুলো কোনো ক্ষমতা আছে কি? আমি তো মনে করি না। যাই হোক, একদিন উনিও বেশ একটু ক্রেজি হয়ে বলছে যে তোদের কাছে ডিফারেন্ট কিছু দেখাবো। কি দেখাবেন? বললো আজকে তোরা কে কি খেতে চাস সেটা আমাকে বলবি এবং ডিসিশন নে, এবং আমি সময় মতো তোদেরকে সেটা খাওয়াবো। ঠিক এরকম একটা সময় উনি পবিত্র হয়ে, মানে দ্যাট মিনস অজু টজু করে উনি জিকিরে বসলেন এবং আমাদেরকে বললেন সামনে বসো, কোনো রকম মুভমেন্ট করবেন না কেউ, আর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কেউ এখান থেকে যাবেন না এবং কথাবার্তা বলবেন না। আর লিসেনার, আমি একটু বলি, এই সময়টা ছিল এক্সাক্ট কম বেশি 3টার দিকে, দুপুর 3টা। তুমি জিকিরে বসছে, জিকিরটা হয়ে গেছে অলমোস্ট 1 আওয়ার প্লাস মাইনাস। আমরা তখন ছোট, আমরা আসলে অ্যাকচুয়ালি বিরক্তির মধ্যে ধরে গেছে যে একটা লোক 1 ঘন্টার মতো কি করে, অ্যাকচুয়ালি কি সে ভুয়া? আমরা একজন আরেকজনকে ঠিক এই কথাগুলোই বলছি যে ওনার বলে আসলে কিছুই নেই, কিছু করার ক্ষমতা নেই, এগুলো এমনি, চলো আমরা চলে যাই। তো যাই হোক, আশেপাশে আরো আমাদের বড় যারা সিনিয়র ছিল তাদের কথা অনুযায়ী আমরা ওখানে স্টে করলাম, বসে আছি। ঠিক কোন এক সময় উনি জাস্ট চোখ বন্ধ করে আমাদের স্পেসিফিক নাম ধরে ডাকলেন এবং বললেন যে অমুক, তুমি কি খেতে চাও? এটা এ নাও, শীঘ্রই নাও। উনি চোখ বন্ধ করে হাত দিয়ে দ্রুত ওনার আমাদের যাকে দিতে যাচ্ছেন তার দিকে খাবারটা দিয়ে দিলেন, এবং দেওয়ার সময় ওনার হাতটা কিন্তু বন্ধ ছিল। এবং যাকে দিলেন, স্ট্রেঞ্জ ব্যাপার যে এক্সাম্পল, আমি যদি চমচম খেতে চাই, এক্সাক্ট তাকে চমচম দেওয়া হচ্ছে, কিন্তু স্ট্রেঞ্জ হচ্ছে যে খাবারটা এত গরম ছিল যে উনি যখন দিচ্ছেন বাট যে নিচ্ছে উনি এটা ধরতে পারছেন না, এত গরম। মানে এক্সাক্ট মানে মনে হচ্ছে যেটা রাইট নাও এটা কড়াই থেকে গরম করে তোলা, যেটা আসলে ধরা সম্ভব না। তো আমরা মনে আছে 4 থেকে 5 জন ছিলাম, এর মধ্যে 2-3 জনের হাত থেকে ওটা পড়েও গিয়েছিল গরমের কারণে। তো এরকম আমরা আরো আশ্চর্য হয়েছিলাম যে উনি যে ধরনের খাবার খাওয়াচ্ছেন এই খাবারটা বেসিক্যালি এই এলাকায় নেই। ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট প্রোডাক্ট, কারণ এলাকা ভেদে আমরা জানি যে এখানে কি খাবার তৈরি হয়। ঠিক এরকমই আমরা আশ্চর্য হয়েছিলাম। উনি আরো কিছু করতে পারতেন যেটা, এবং ওনার অনেক অ্যাবিলিটি ছিল করার। যে ঘটনাটা অ্যাকচুয়ালি এটা লং, এটা আমি এখন বলবো না, পরে কোনো একদিন সময় হলে আমি আবার বলবো। ঠিক এটা প্র্যাকটিক্যাল একটা আপনার এক্সপিরিয়েন্স, এবং আপনি দেখেছিলেন যে আপনার সামনেই সবকিছু যা ঘটার আপনার সামনেই ঘটেছে। ওকে, সো এই ছিল ঘটনা। এবং আমরা পরবর্তীতে আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে যাচ্ছি, তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনবো। হ্যালো লিসেনার্স, মুন্না এগেইন। ভাইয়া, এখন যে ঘটনাটা বলবো এখন হচ্ছে আমরা যে বাসাটা বর্তমানে আছি তার 5 তলার ঘটনা। আমরা বেসিক্যালি 5 তলা থেকে এখন নিচতলায় নেমে আসছি।
তো পাঁচতলায় 2009-এর কোরবানি ঈদের ঘটনা বলি। কোরবানি ঈদে গরু টরু জবাই হওয়ার পরে রাতের বেলা সবাই যে যার মতো আর কি কাজ টাজ করে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ওই সময়টা হচ্ছে যে কোরবানির মাংসগুলো কাটাকাটি করার পর একটা যে ময়লা যেটা তৈরি হয়, যেমন মনে করেন হাড়, তেল, চর্বি, এগুলো, তো ওগুলো আমার মা একটা পলিথিনের ভিতরে করে ওটা বারান্দার ভিতরে রাখছে, যাতে সামনে এসে কোনো সকালবেলা কোনো গেস্ট এসে যেটা ওইটা দেখতে না পায়। তো ওই দিন রাত্রে থেকে যখন উনি বারান্দার, আমার মা আবার শুইতো বারান্দার ওই রুমটাতে আর কি, যে রুমের সাথে বারান্দাটা অ্যাটাচ, ওই রুমটাতে। তো ওই দিন রাত্রে থেকেই আমার মা এবং ছোট বোন একটা জিনিস ফিল করলো যে চিকা আছে না, চিকা দৌড়াদৌড়ি ওর সাউন্ডটা করতেছে, কিন্তু পাঁচতলার উপর তো চিকা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, ফার্স্ট। আর দ্বিতীয় হচ্ছে যে শুকনো পাতার উপর দিয়ে কেউ যদি হেঁটে যায়, যেমন একটা মর্মর একটা আওয়াজ হয়, ওই আওয়াজ, হাড় কামড়ানোর আওয়াজ, যেমন কর্মর কর্মর করে হাড় কামড়ায়, এই টাইপের আওয়াজ। তো এগুলো অনেকদিন চললো। চলার পরে ওদের আবার আমার মা আসলে বারান্দার সাথে যে জানালাটা আছে আর কি, আমাদের রুমের সাথে যে জানালাটা, ওইটা থেকে একটু বাইরে আর কি ঘুমাইতো আর কি। ওনার মাথার সাইডে জানালাটা ছিল না, আর আমার বোনের মাথার সাইডে জানালাটা ছিল। তো ও রাতের বেলা ফিল করতো ওর বালিশের ভিতরে কে যেন আঁচড় দিচ্ছে, যেমন অ্যাজ লাইক এই যে এইভাবে আঁচড় দিচ্ছে, কিন্তু হাত দিলে নাই। একদিন ভয় পেয়ে বলছে, আম্মা আজকে আমি এই পাশে ঘুমাবো না, আমি তোমার পাশে ঘুমাবো। তো আম্মা বলছে ঠিক আছে আমি এই পাশে ঘুমাই, কিন্তু আম্মাও ঠিক এরকমই এইভাবে জাস্ট এরকম আওয়াজ হচ্ছে আর কি, ফিল করতেছে উনি। তো এটা একটা গেল। এরপরও ওইখানে আমার বোন দুলাভাই যদি কখনো আম্মা অন্য রুমে ঘুমায়, তখন ওইখানে ঘুমাইলে আমার বোন ফিল করে যে কেউ যদি খাটের দুই প্রান্ত উঠায়া নাড়ানাড়ি করে না, বাচ্চাদের অনেক সময় ইয়েতে নাড়ানাড়ি করে না, এরকম নাড়াচ্ছে, একবার ডান পাশ বাম পাশ থেকে ডান পাশ নিচ্ছে, বাম পাশ থেকে আবার ডান পাশ থেকে বাম পাশ নিচ্ছে, এরকম আর কি শেকিং করতো। এবার দেখে প্রচন্ড রকম ভয় পায়, ছুইটা চলে আসতো। এরপরে আর কি আর ওইখানে আরেকটা ঘটনা ঘটছে আমার, সেটা হচ্ছে আমি একদিন রাতেবেলা শুয়ে আছি, আমি ড্রয়িং রুমে ঘুমাইতাম। ওইখানে একদিন হঠাৎ করে পচা মাছের, মাছ পুষে গেলে যেরকম একটা গন্ধ, ওই গন্ধটা পাচ্ছি। হঠাৎ করে আমি ভয় পাইলাম, আমি আমার খাতা বালিশ নিয়ে মশারি সহ দৌড় দিছি আমার মার ঘরে। তা আমার ছোট বোন আসলো, আসার পরে কোনো গন্ধই নেই। কিন্তু এর 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে আমি জেগে আছি, আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। তো কথা বলা শেষে মোবাইলটা আর কি লাইনটা কাটে দিয়ে আমি মোবাইল টিপতেছি, এই সময় ওই গন্ধটা আবার আসলো। কিন্তু এখন আমি সাহস সঞ্চয় করে দেখলাম যে আমার জানালা দিয়ে কোনো একটা ছায়া ঢুকলো ভিতরে, আমার খাটের কোনায় বসতে চাইলো কিন্তু বসতে পারলো না। এটা আশ্চর্য ব্যাপার হচ্ছে যে যদি কোনো কেউ খুব জোরে ধাক্কা দেয়, এরকম একটা ধাক্কা খাইলো। এরপরে সে দেখলাম যে হামাগুড়ি দেয় না, হামাগুড়ি দেওয়ার মতো করে সে আমার খাটের চারপাশ দিয়ে ঘুরতেছে, টিকটিকির মতো করে আমার দেয়ালের উপর দিয়ে সে ঘুরতেছে, এরকম 7টা পাক দিয়ে সে চলে গেল। এটা ছিল আমার ওই 5 তলার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, এবং আমরা আমাদের পরবর্তী ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আমাদের এর আগে স্টুডিওতে এসেছিলেন, আজকে তার ঘটনা তিনি পাঠিয়েছেন আমাদের কাছে, স্টুডিওতে আসেননি তিনি, তার ঘটনাটা আমরা একটু শুনবো। আচ্ছা, আমাদের যিনি ঘটনাটি লিখছেন তিনি লিখছেন যে, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি সব সময় আপনি ভালোর দলে। আমার নাম সোহানুর রহমান অনন্ত, শনিরাখড়া, ঢাকা থেকে আমি লিখছি। এবং তিনি বলছেন যে আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা ঢাকার শান্তিনগরের ঘটনা। ঘটনাটা শুনেছি আমি আমার ছোট ভাইয়ের টিচারের মুখে। পৃথিবীতে অনেক রকমের ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা মেলে না, এবং এই ঘটনাটিও তেমনই একটি ঘটনা। আমি আর সময় নষ্ট করব না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি নিজের ভাষায় বলছি।
আচ্ছা, এবং যে ঘটনাটি সেটা হচ্ছে 2007 সালের ফেব্রুয়ারি মাস। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়ছি। হলে থাকতে সমস্যা হয় বলে শান্তিনগরে আমার খালার বাড়িতে উঠি। খালা খালু দুজনেই ব্যাংকে চাকরি করেন। যে অ্যাপার্টমেন্টে খালারা থাকতেন সেটা নতুন হয়েছে, তাই অনেক রেডি ফ্ল্যাট তখনও খালি। আমি অ্যাপার্টমেন্টের নামটা গোপন রাখছি। আমরা থাকতাম 6th ফ্লোরের একটা কর্নারে। বেশ ভালোই কাটছিল। ঘটনা শুরু হয় রমজানের ঈদের একদিন পরে। ঈদ করার জন্য খালা এবং খালু দেশের বাড়িতে চলে যায়। বাসায় আমি একা থেকে যাই। সেদিন কোনো একটা কাজে ফার্মগেট থেকে আমাদের বন্ধুর কাছে গিয়েছিলাম। ফার্মগেট থেকে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। একজন গার্ড টেবিলের ওপর বসা ছিল। আমাকে দেখে সালাম দিয়ে উঠল। জিজ্ঞেস করলো, কয়তলায় যাবেন? আমি বললাম 6th ফ্লোরে। কিছুটা অবাক দৃষ্টিতে তাকালো গার্ড। তারপর বলল, কোন রকম সমস্যা হলে ফোন করবেন। আমি ঠিক বুঝলাম না কি সমস্যার কথা গার্ড আমাকে বলল। যাই হোক, যে কোনো সমস্যাতেই গার্ডদের প্রয়োজন হয়, সে তো হয়তো সেরকমই কিছু একটা বুঝতে চেয়েছেন তিনি। লিফটের সামনে গিয়ে দাঁড়াতে দেখি লিফটের 10th ফ্লোরে নাম থেকে নামছে। বেশ অবাক হলাম, কারণ 10th ফ্লোর এখনো কোনো ভাড়াটিয়া উঠেছে বলে আমার জানা নেই। সবেমাত্র ফ্ল্যাটটা রেডি হয়েছে। তারপরে ভাবলাম হয়তো হতে পারে এর মধ্যে ভাড়া হয়েছে। লিফটের দরজা উন্মুক্ত হতেই দেখলাম ভেতরে কেউ নেই। আমি উঠে পড়লাম। 2nd ফ্লোরে উঠতেই লিফট থেমে গেল এবং বুঝলাম যে হঠাৎ থেমে গেল কেন, হয়তো কেউ বাটন প্রেস করেছে। দরজা দুটো দুপাশে সরে যেতেই যা দেখলাম তা আমার শরীরের রক্ত চলাচল কিছুক্ষণের জন্য থামিয়ে দিল। আমার সামনে দাঁড়িয়ে আছে 70 কি 72 বছরের একজন বৃদ্ধা। তার চুল, ভ্রু সবকিছু পেকে সাদা হয়ে আছে। মুখটা কালো রোগাটে। চোখ দুটো ভেতরে চলে গেছে। চোখের মনি কিছুটা সাদা হয়ে আছে। গায়ে দেয়া শাড়িটা পর্যন্ত সাদা। এবং হঠাৎ তাকালে মনে হবে যে কাফনের কাপড় পরা লাশটা এবং শাড়ির মাঝে ছোপ ছোপ দাগ। সরি, যাই হোক, ছোপ ছোপ দাগ। এবং তিনি বললেন যে তাকে দেখে দাগ এবং তাকে দেখে বেশ কিছুটা সন্দেহ হলো। বৃদ্ধা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে লিফটে প্রবেশ করলো এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। লিফটের দরজা বন্ধ হয়ে গেল। আমি কিছুটা ভয় পেলাম, কারণ লিফটে আমি আর বৃদ্ধা ছাড়া আর কেউ নেই। বৃদ্ধার দিকে তাকাতেই মনে হচ্ছিল তিনি বেশ বড় ধরনের রোগে আক্রান্ত। বৃদ্ধা ঠিক একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার তাকানোর কারণ বুঝতে পারছিলাম না। মনে প্রাণে চাইছিলাম কেউ উঠুক, লিফটের উঠুক, এবং আমি তাহলে কেউ থাকলে হয়তো এতটা ভয় পাবো না, কিন্তু কেউ উঠলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, বৃদ্ধা ওঠার পর ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে কোনো বরফের ঘরের ভেতর আমি আছি। এক সময় 6th ফ্লোরে চলে গেলে আমি লিফট থেকে নেমে পড়ি। নামতেই যেন জীবন ফিরে পেলাম। বৃদ্ধা তখন আমার দিকে তাকিয়েছিল। দরজা বন্ধ হয়ে লিফট আবার ওপরে উঠে চলে গেল। ভাবলাম হয়তো ওপরে ভাড়াটিয়া এসেছে এবং এই বৃদ্ধা তাদেরই কেউ। আমি আজ একা এবং আচ্ছা, কিছু কিছু ফন্ট আসলে ভেঙে গেছে, যার জন্য আমি বুঝতে খুব সমস্যা হচ্ছে। এবং তিনি বলেন তিনি একা, এবং তিনি বলেন ফ্ল্যাটের মধ্যে আমি ছাড়া কেউ নেই। চোখের সামনে বারবার ভেসে উঠছিল বৃদ্ধার সেই মুখ। আমি ঠিক তখনই কোনো এক অজানা ভয়ে শীতল হয়ে যাচ্ছিল আমার শরীর। ভয়ে ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেও সেই একই দৃশ্য। টিভিতে তখন একটা কমেডি মুভি চলছিল। হঠাৎ কিছু একটা এইদিকে আসার শব্দ পেলাম। কে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে আসছে। স্পষ্ট শোনা যাচ্ছে সেই শব্দ। আমি কান পেতে আছি সেই দিকে। শব্দটা আমার দরজার সামনে এসে থামলো। আমি দরজায় টোকা পড়ার অপেক্ষায় আছি, কিন্তু না। 5 মিনিটের মতো দাঁড়িয়ে থেকেও আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেল। আমি দ্রুত ফোন দিলাম গার্ডদের কাছে, কিন্তু কেউ ফোন ধরছে না। ভয়ে আমি প্রায় ঘেমে গেছি। সিগারেট একসাথে দুটো জ্বালিয়ে বসে রইলাম। সে রাতে আমার একটু ঘুম হয়নি। পরদিন গার্ডদের কাছে বললাম। গার্ডরা আমার কথা শুনে একজন আরেকজনের মুখের দিকে তাকালো। তারপর আমাকে বলল, এটা আপনার চোখের ভুল। এত বড় একটা ফ্ল্যাটে আছেন, তাই এমনটা মনে হয়েছে। আমার ফোনের ব্যাপারটা সম্পূর্ণভাবে অস্বীকার করলো তারা। রাত্রে 6th ফ্লোর থেকে কোনো ফোন আসেনি।
আমি যেন এক গোলক ধাঁধায় পড়ে গেলাম। সেদিন রাত থেকে ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা। আমি স্পষ্ট শুনতে পেলাম ব্যালকনির ওপাশে কেউ গুমড়ে কাঁদছে, অথচ ব্যালকনির ওপাশে কোনো কিছু থাকার কথা নয়। আমার ঘরের মধ্যে বড় বড় পায়ের ছাপ দেখতাম, অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে যেমন হয়। আর রাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসার শব্দ পেতাম দরজার কাছে। কি যেন আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। একদিন রাতে গার্ডকে বললাম আমার সাথে ঘুমোতে। রাত বিরাতে গার্ড আর আমি জেগে বসে আছি। হঠাৎ সেই শব্দ কি যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার দরজার কাছে আসছে। আমি গার্ডকে বলি সে কথা। গার্ড আমাকে অবাক করে দিয়ে বলে সে কোনো শব্দ শুনতে পাচ্ছে না। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। শব্দটা আমার দরজার সামনে এসে দাঁড়ালো। গার্ডকে বললাম আমি স্পষ্ট শুনছি কি যেন আমার দরজার কাছে এসে দাঁড়ালো। আমার কথা শুনে গার্ড দরজা খুলে দিল। দেখলাম কিচ্ছু নেই এবং গার্ড অনেক দূর পর্যন্ত হেঁটে গেল। কোন একটা কিছু লিখতে যাচ্ছেন তিনি, সেইটা বারবার ভেঙে এসছে, যার জন্য বুঝতে পারছি না। এবং কোথাও সেখানে কেউ নেই। ঠিক এমন সময় ব্যালকনির ওপাশে কি যেন গুমড়ে কেঁদে উঠল। এভাবে আরো একদিন কেটে গেল। কথাটা কাউকে বলতেও পারছি না। এই আধুনিক বিজ্ঞানের যুগে আমার কথা হয়তো সবাই পাগলের বিলাপ মনে করে উড়িয়ে দেবে। হয়তো আমার সাথে না ঘটলেও আমিও দিতাম, কিন্তু নিজের সাথে ঘটে গেছে বলে সেটাকে আর উড়িয়ে দিতে পারছি না। খালার কাছে ফোন দিয়ে সব জানালাম। খালা আমার কথা শুনে বলল কাল আমরা আসছি, এসে সব দেখব। দিন দিন উৎপাত বেড়েই চলেছে। আমার ঘরের অনেক কিছুই এখন হাত পা গুজিয়েছে। কোথাও কোনো জিনিস রাখলে সেটা খুঁজে পায় না। তারপর দিন রাতে যে ঘটনা ঘটছে সেটা আমার দেখা সবচেয়ে ভয়াবহ। সেদিন বন্ধুর বাসায় গিয়ে অনেকক্ষণ থাকি এবং সন্ধ্যার পরে রওনা দিই। অনেকক্ষণ জ্যামে বসে থাকায় শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, তাই লিফটে উঠলাম। লিফটে উঠে 6th বাটন প্রেস করলাম। লিফট উপরের দিকে উঠতে লাগলো। 2nd ফ্লোরে উঠতেই লিফট থেমে গেল প্রথম দিনের মতো। সেই সাথে লোডশেডিং, অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ, যাকে বলে ঘুটঘুটে অন্ধকার। আমি বেশ ভয় পেতে লাগলাম। অপেক্ষা করতে লাগলাম জেনারেটরে, কিন্তু জেনারেটর আসছে না। ঠিক সেই সময় একটা শব্দ আমার কানে ভেসে উঠল, কি যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে আসছে। আমি ভয়ে সাথে সাথে অবাক হলাম এই ভেবে যে লিফটের ভেতরে কিভাবে বাইরে থেকে শব্দ আসবে। বেশ ভয় পাচ্ছিলাম এই বুঝি দরজাটা দুদিকে সরে যাবে, এই বুঝি দেখব সেই মৃত চাহনির বৃদ্ধাকে। কিন্তু না, হঠাৎ কারেন্ট জেনারেটর ছাড়াই লিফট ওপরের দিকে উঠতে লাগলো। বেশ শীতল একটা অনুভূতি হলো আমার সামনে। আমি যা দেখছি তা আমি কখনো প্রত্যাশা করিনি। আমার সামনে দুটো জ্বলন্ত চোখ জল করছে, আমার দিকে তাকিয়ে আছে। পকেট থেকে মোবাইলটা বের করে জ্বালালাম। হালকা আলোয় দেখলাম সেই বৃদ্ধাটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে আছে। আমার আর পা দুটো শূন্যে ভেসে আছে। এদিকে লিফট বোধহয় রকেটের গতিতে উপরে উঠছে। অন্ধকারে হয়তো আমার সাথে আরো কিছু ঘটতে যাচ্ছিল, কিন্তু তার আগে আমি চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম গার্ডরা আমার পাশে। গতকাল রাতে ওরা আমার চিৎকার শুনে 10th ফ্লোরে আমাকে অজ্ঞান অবস্থায় পায়। আমি সবার সাথে জিজ্ঞেস করলাম যে লোডশেডিং হওয়ার সাথে সাথে কেন জেনারেটর ছাড়া হয়নি। গার্ডরা অবাক হয়ে বলল গতকাল রাতে কোনো লোডশেডিং হয়নি। আমি আমার টি শার্টে কিছু রক্তের ফোঁটা দেখতে পেলাম। বুঝতে পারলাম না লিফট এই 10th ফ্লোরে কিভাবে এলো। 2nd ফ্লোর থেকে খবর নিয়ে দেখলাম সেখানে কেউ নেই, সবাই দেশের বাড়িতে গেছে এবং আমাদের ওপরের বাকি ফ্লোরগুলোও রেডি হলেও এখনো ভাড়া হয়নি। সেই বৃদ্ধাই বাকে, এই ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। এই ছিল ঘটনা এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটু পরেই। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:19। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং নতুন দুইজন অতিথি। আজকের এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এয়ারটেল এম রেডিও থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে আপনার যে এপিসোডটি আপনি শুনতে চান, বিভিন্ন ধরনের এপিসোডের অপশন দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি শুনতে চান সেই এপিসোডটি বা যে
এপিসোড আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। এবং ভূত এফএম টিউন যেটা রয়েছে সেটাকে আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোড নাম্বারটা মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125। এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়েই এই টিউনটি আপনার করে নিতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে কোড নাম্বারটি লিখতে হবে, which is 92125, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে ভূত এফএম টিউনটি আপনার টিউন হয়ে গেছে। যাই হোক, বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। মনির আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ঘটনা শুনে তার অনেক ভালো লাগছে, কিন্তু রাতে ঘুমাতে গেলে তাকে বোবায় ধরে। আমার যেটা মনে হয় যে আপনি মানে ওই ব্যাপারটা করে দেখতে পারেন। আমাদের মাসুম ভাই যেটা বলছিলেন আর কি শুরুতেই, যে বোবায় ধরলে সরাসরি কিছু একটা তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলা। আমি ঠিক জানি না এটা সমাধান কি। শাহাদাত হোসাইন আমাকে লিখেছেন এবং তিনি চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএম শুনছেন তার প্রিয় মানুষের সাথে এবং তিনি বাথরুমে যেতে ভয় পাচ্ছেন। এছাড়াও আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম আমার অনেক পছন্দের একটি শো। বাবু ড্রাইভার আমাকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুমনি ফার্মগেট থেকে, এবং তিনি বলছেন তিনি তার বেস্ট ফ্রেন্ড নিশা ভূত এফএম শুনছেন এবং বেশ তাদের ভয় লাগছে। ব্ল্যাক বয় 69 পল্লবী থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে স্টারলিংক SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাসুদ পারভেজ আবারও, এবং মামু আমাদের SMS করেছেন আমাদেরকে সাকিব ওয়ারি থেকে, এবং আমাদেরকে SMS করেছেন হান্নান সিলেট থেকে, SMS করেছেন মিয়া কিশোরগঞ্জ থেকে, SMS করেছেন আমাদেরকে অধরা খুলনা থেকে, আলিফ আমাদেরকে SMS করেছেন আমাদেরকে মাসুম মিরপুর 1 থেকে। এছাড়া আমাদের SMS করেছেন SK রনি শনির আখড়া থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কাজী ভূত, SMS করেছেন আমাদেরকে শাকিল সহ আরো অনেকে। আপনি যদি SMS করছেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর আপনি যদি আমাদের ইমেল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন বা মনে রাখুন, আর সেটি হচ্ছে bhutfm@radiofurti.fm। স্পেলিংটি আরো একবার মনে করে দিতে চাই আপনাকে, সেটি হচ্ছে BHWTFM@radioforti.fm। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্টের কাছে। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে ঘটনাটা। হ্যালো লিসেনার্স, আমি সোহাগ, ঢাকা কলেজে ম্যাথমেটিক্স অনার্স পড়ছি, হোম টাউন ফরিদপুরে, ঢাকায় বাড্ডাতে থাকি। তো রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। সময়টা ছিল 2011-এ, তখন আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষার পরপরই আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ঢাকায় চলে আসি কোচিং করার জন্য। তো ঢাকায় আমরা উত্তর বাড্ডায় একটা বাসায় থাকতাম। তো বাসাটা আমরা নর্মালি থাকতে থাকি। তো নর্মালি আমাদের দিন যেতে থাকে। তো আমাদের বাসায় যে বুয়াটা কাজ করতো সে মাঝে মাঝে বলতো যে সে বাসায় বেশি দিন লোকজন থাকতে পারে না, তো আপনারা কিভাবে আছেন, আপনারা কি কখনো ভূত দেখেন নাই, ভয় পান নাই? তো আমরা এটা কখনো সেভাবে দেখিনি বা ভয়ের কারণ হিসেবে দেখিনি। তো আমাদের একটা ফ্রেন্ডের পাশের বাসায় একটা মেয়ের সাথে রিলেশন হয়ে যায়, সেও বলতো যে বাসায় প্রবলেম আছে, তোমরা কখনো ভূত দেখো নাই। বাট আমরা ভাবছি সবাই আমাদের সাথে ফাইজলামি করতেছে, বিকজ আমরা কোনো প্রবলেম এখনো দেখিনি। তো এর আগে বাসার বর্ণনা একটু দিয়ে রাখা দরকার আছে ভাইয়া। বাসাটা ছিল 3টা রুম। তো 3টা রুমে একটা সিঙ্গেল রুম ছিল, সিঙ্গেল রুমটার পাশে একটা বাথরুম ছিল। তো সেই রুমটা এবং বাথরুমটা একটা উইয়ার্ড গন্ধ পাওয়া যেত, বাট সেটা বাথরুমের গন্ধ ছিল না, কজ বাথরুমের গন্ধটা কি সেটা আমরা জানি। তো আস্তে আস্তে আমরা ওই রুমটাও ইউজ করা বন্ধ করে দিই এবং বাথরুমটাও ইউজ করা বন্ধ দিই, বাট সেই গন্ধটা কোনোভাবে কমতো না। তো একদিন আমরা রাতের বেলা, নেক্সট দিন আমার একটা ফ্রেন্ডের পরীক্ষা ছিল, 4 জন ফ্রেন্ড বাসায়। তো সে পড়তে পড়তে প্রায় 2টা-2:30 বেজে গেছে। আমরা আর কি টায়ার্ড হয়ে গেছি, এখন একটু গান শুনছি। আমার কাছে মনে হলো যে দরজায় কেউ নক করছে। তো আমরা গানটা অফ করলাম, দেখি যে না, নক হচ্ছে না তখন। তো ভাবলাম হ্যালোজিনেশন হচ্ছে হয়তো। বাট যখন আবার গানটা অন করলাম, তখন আবার যখন নক শুনতে পারলাম, তো তখন বুঝলাম যে 4 জনের তো আর একসাথে কখনোই হ্যালোজিনেশন হবে না, তাই না? তো আমরা গানটা অফ করে দরজার কাছে চলে গেলাম, লুকিং গ্লাস দিয়ে তাকালাম, দেখলাম বাইরে কেউ নেই। তো সেই যে গন্ধটার কথা আমি বলছি, সেই গন্ধটা
কি অনেক বেড়ে গেছে। যখন আমরা দেখলাম যে বাইরে কেউ নাই, বাইরে আমাদের বাসাটা ছিল নিচতলায়, সো নিচতলার লাইটটা সবসময় জ্বালানো থাকে এবং গেটটা লাগানো থাকে, বাট তখন লাইটটা অফ ছিল। তখন আমরা যখন নক হচ্ছে না, তখন আমরা টার্ন করছি মাত্র, তো আবার নক হওয়া শুরু হয়েছে। তো তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথে উইয়ার্ড কিছু ঘটছে, এবং আমাদের তখন ওই সব কথা মনে পড়ে গেল যে আমাদের অনেকেই বলছে যে বাসায় প্রবলেম আছে। তো আমরা জিনিসটা ইগনোর করা শুরু করলাম, বাট যেহেতু শুনছি যে ভয় পাইলে বেশি ভয় পাইতে হয়, এর জন্য ইগনোর করা শুরু করলাম। ইগনোর করে আমরা আমাদের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। তখন একাধারে নক হয়ে চলছে, তো আমরা অনেক ভয় পাইতেছিলাম। তো আস্তে আস্তে যখন ইগনোর করতে থাকলাম, তখন নকটা অফ হয়ে গেল এবং আমরা চারজন ডিসিশন নিলাম যে আমরা ঘুমায় পড়ি। তো চারজন ঘুমানোর জন্য, যেহেতু অনেক ভয় লাগতেছিল, চারজনই এক রুমে ঘুমাইছি। তো মাত্র ঘুমটা আসছে বা আসে নাই, চোখটা মাত্র লেগে আসছে, এমন টাইমে আমার পাশে যে ফ্রেন্ডটা ছিল, ফোন ভাইব্রেট করলে যেমন হয়, মনে হলো যে সে 2-3 বার ওরকম ভাইব্রেট করলো। তারপর একটু পরে উঠে একদম ওর অবস্থা খুব খারাপ, কান্নাকাটি করতেছে এবং বলতেছে ওই বাসায় থাকবে না। ও কোনোভাবে বুঝাতে পারছি না যে কি হয়েছে সেটা আমাদের বলার জন্য, বা সে কোনো কিছু বলছে না, বাট সে বলছে যে সে বাসায় থাকবে না। তো সে জামা কাপড় গোছানো শুরু করছে যে আজানের পর সে বাসা থেকে চলে যাবে। অনেক কষ্ট করে বোঝানোর পর বললাম যে তুই কি দেখছিস বা কিছু ফিল করছিস আমাদের বল। ও যেটা বললো যে ওর স্বপ্নে একটা মেয়ে আসছে, তো মেয়েটাকে দেখতে অনেক উইয়ার্ড লাগতেছিল, চুলগুলা খোলা এবং কি নর্মাল যেরকম দেখায় সেরকম লাগতেছিল না। তো ওই মেয়েটা ওকে বলতেছে তোরা এই বাসা থেকে চলে যা, নাইলে সামনে অনেক বড় একটা বিপদ হবে। তো এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং ডিসিশন নেয় বাসা থেকে চলে যাবে। তো ওকে অনেক কষ্ট করে বোঝানো হলো যে আমরা তো, তুই চলে গেলে তো আমরাও থাকবো না, তো আমরা যেহেতু চলে যাবো, অনেকে যেহেতু বলছে বাসায় প্রবলেম আছে, আমরা একটু শুনি যে বাসায় কি প্রবলেম আছে। তো আমরা ডিসিশন নিলাম যে কালকে ওর গার্লফ্রেন্ডকে ফোন দেওয়া হবে যে বাসায় কি প্রবলেম আছে এটা জানার জন্য। পরের দিন যে ফ্রেন্ডের পরীক্ষা ছিল, ওর সাথে আমরা 2টা ফ্রেন্ড গেলাম এবং ওকে বললাম যে তুই তোর গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে শোন এবং বলিস না যে কালকে আমরা রাতে ভয় পাইছি, তাহলে হয়তো অতিরঞ্জিত করে ও কিছু বলতে পারে। তো ফোন দিল এবং নর্মালি জিজ্ঞাসা করলো যে তুমি তো বলছিলা যে বাসায় প্রবলেম আছে, প্রবলেমটা কি একটু বলা যাবে? তো ও যেটা বললো যে আমাদের আগে যে ফ্যামিলি ওই বাসায় থাকতো, তারা এখন ওদের বাসায় থাকে এবং ওই আন্টি যেটা বলছে ওকে যে আন্টি একদিন রান্নাঘরে মাছ ভাজতেছিল, তো সে মাছ ভেজে ভেজে পাত্রে রাখতেছে এবং সে যখন একটু অন্যদিকে তাকাচ্ছে মাছগুলো উধাও হয়ে যাচ্ছে। সো এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, সে মাছ ভাজা রেখে চলে আসে এবং তাদের এরকম ছোট ছোট অনেক ঘটনা ঘটতে থাকে। একবার ঈদের ছুটিতে তারা আর কি দেশের বাড়িতে যায়। তো দেশের বাড়ি থেকে যখন তারা আসে, দরজাটা খোলার পরে তারা দেখতে পারে যে বাসায় অনেক পানি পড়ে আছে। তো পানি কোথা থেকে আসছে তারা বুঝতে না পেরে সবকিছু চেক করতে থাকে। তো হঠাৎ যেটা সে বুঝতে পারলো যে একটা টয়লেট থেকে পানিটা বের হচ্ছে। তো এটা সেই টয়লেট যেটার কথা আমি একটু আগে বলছি। তো তারা দরজাটা খোলার চেষ্টা করে, বাট দরজাটা ভেতর থেকে লাগানো ছিল। তো তারা দরজাটা ভেঙে যেটা দেখে যে ভেতরে অঝোর ধারায় পানি ঝরছে, দ্যাট মিনস পানির ট্যাপটা খোলা এবং সেই পানিটাই আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকছে। বাট সবচেয়ে আজব বিষয় হচ্ছে ভেতরে কেউ ছিল না, তবুও বাথরুমটা ভেতর থেকে লাগানো ছিল। তারপর তারা সেই বাসাটা থেকে ছেড়ে চলে যায়, বিকজ তারা অনেক ভয় পেয়েছিল। তারা সেই বাসা ছেড়ে চলে যাওয়ার পরে আমরা সেই বাসাটায়, তো এর আগে একটা ঘটনা, সবচেয়ে বড় যে ঘটনাটা ওই বাসাটায় ঘটে সেটা হচ্ছে আমরা যে বাসাটায় ছিলাম নিচতলায়, ওই বাসায় একটা ফ্যামিলি থাকতো, একটা মেয়ে ছিল ওই বাসায়। মেয়েটা ওর মামা মামির সাথে থাকতো এবং 4 তলা একটা ছেলে থাকতো। ওদের মাঝখানে একটা রিলেশন হয়ে যায়। তো রিলেশনটা অনেক গভীর পর্যায়ে চলে যাওয়ার পরে মেয়েটা ছেলেটাকে বিয়ে করার প্রস্তাব দিলে ছেলেটা রাজি হয় না। তো এই কাহিনীটা নিয়ে দুই ফ্যামিলির মাঝখানে অনেক প্রবলেম চলতে থাকে এবং তারা কলহ পর্যায়ে চলে যায় এবং একদিন বাড়িওয়ালা তাদের দুই ফ্যামিলিকে ডাক দেয় বিষয়টা মিলমিশ করার জন্য। তো তারা দুই ফ্যামিলি উপরে যায় এবং মেয়েটা বাসায় একা ছিল, ছেলেটা বাসায় ছিল না। তো যখন তারা যে যার বাসায় আসে, এসে দেখা যায় মেয়েটা সুইসাইড করছে এবং সেটা সেই রুম, যে রুমটার পাশে সেই টয়লেটটা, দ্যাট মিনস সিঙ্গেল রুমটা, সেই রুমটাই মেয়েটা সিলিং এর সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো
সবচেয়ে উইয়ার্ড বিষয়টা হচ্ছিল যে মেয়েটার পা মাটিতে লাগানো ছিল। মাটিতে বলতে সে খাটের উপর আঁটু গেড়ে বসা ছিল। দ্যাট মিনস এটা ইজিলি বোঝা যাচ্ছিল যে এটা সুইসাইড কখনোই না। এবং পাশের বাসায় একটা যে থাকতো সে খুব অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে মারা গেছে। অদ্ভুত একটা সিচুয়েশন। এবং আপনি বলছিলেন যে জিনিসটা যদিও মিটমাট হয়ে যায়, কিন্তু আপনার কি মনে হয় কোনোভাবে যে আপনার ফ্রেন্ড যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে যাকে যিনি সাবধান করেছিলেন এই মেয়েটি সেই মেয়েটা কি আপনার মনে হয়? আমার অবশ্যই সেটা মনে হয়, কজ সে মেয়ে না দেখে অন্য কিছু তো দেখতে পারতো, সেটা কেন দেখলো? আচ্ছা, সো আপনার পরে কি বাড়িটা ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, আমরা বাড়িটা ছেড়ে দেওয়ার আগে একটা প্রবলেম হয়েছিল। কি প্রবলেম হচ্ছিল? প্রবলেমটা হচ্ছে কি, আমরা তো এই জিনিসটা যখন শুনতে পারলাম যে এখানে এরকম অনেক কাহিনী হয়েছে, তো হওয়ার পরে আমরা ডিসিশন নিলাম যে বাসা চেঞ্জ করে দেবো। তো আসলে আপনি তো জানেন যে ব্যাচেলরদের বাসা পেতে অনেক টাইম লাগে। তো আমরা বলে দিছি যে আমরা কি নেক্সট মান্থে বাসা ছেড়ে দেবো। তো তাও আমরা লাস্ট যে এক সপ্তাহ ছিলাম তার মাঝখানে যে প্রবলেমটা হয়েছিল যে ওই বাসার ছাদে, দ্যাট মিনস 4 তলার ছাদে বাড়িওয়ালা আর কি খাঁচায় ভরে মুরগি পালতো। তো একদিন সকালবেলা উঠে দেখি যে বাড়িওয়ালা ছাদে গিয়ে চিল্লাচিল্লি করতেছে আর কি, তার মুরগিগুলা নাই। তো আমরা সবাই ছাদে গেলাম দেখার জন্য। তো গিয়ে দেখছি যে আর কি পশম রক্ত টক্ত বাইরে পড়ে আছে এবং যে খাঁচাটার ভিতর মুরগি ছিল ভিতরে একটাও মুরগি নেই। এবং সবচেয়ে উইয়ার্ড বিষয় যেটা হচ্ছে রাসেল ভাই, ছাদের যে দরজা সেই দরজাটা লাগানো ছিল এবং খাঁচার দরজাটাও লাগানো ছিল। আচ্ছা, এবং ওখানে কেউ এসে বা এরকম করার কোনো কারণ নাই? বা 4 তলার ছাদে যদি চোরও উঠে তো সে আর কি দরজাটা লাগাই দিয়ে যাওয়ার কোনো মানে হয় না, চোর চুরি করে চলে যাবে। আর শিয়াল তো 4 তলা, ঢাকা শহরে তো শিয়াল নাই, আর থাকলেও 4 তলা ছাদে উঠে শিয়াল কি কখনো মুরগি নিয়ে আবার ওইটা লাগাই দিতে পারে? সেটা। এবং আপনি নিশ্চয়ই এরপরে আপনারা সবাই বাসাটা ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে চলে আসি। এবং আমরা যেটা শুনছি যে আশপাশের 2-3টা বাড়িতে এরকম আর কি প্রবলেম হয়, কারণ প্রতিদিন বুধবারে আমাদের আর কি যে বাসাটা থাকতাম আমরা, ওটার অপোজিটের বাসায় একটা লোক আর কি জিকির করতো। তো তাদের ওই বাসায় নাকি প্রবলেম আছে, এর জন্য সে আর কি ইবাদতটা প্রার্থনা করতো নাকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে তার ঘটনা শোনার জন্য, এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। সে ঘটনা, আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন সেটা বলবেন। হাই লিসনার্স, আমার নাম বিপ্লব চন্দ্র শীল। আমি এসেছি গুলশান সাজাদপুর থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট বরগুনা, আমতলী থানা। আর আমি যে ঘটনাটি এখন শেয়ার করবো সেই ঘটনাটি আমার মায়ের মুখ দিয়ে শোনা। ঘটনাটি ঘটে আমার মামার সাথে। আমার সরাসরি ঘটনা চলে যায়। মামা তার বাবা মার প্রথম সন্তান, সেজন্য তাকে একটা পাশের গ্রামে বিবাহ করানো হয়। বিবাহ করানোর পর বেশ কিছু বছর অতিবাহিত হয়, 3 থেকে 3.5 বছর অতিবাহিত হওয়ার পর তাদের ঘরে কোনো সন্তান আসে না, যে জন্য মামা এবং মামি একটা কবিরাজের কাছে যায়। সে কিছু মেডিসিন দেয়, তারপর মামি প্রেগনেন্ট হয়। মামি প্রেগনেন্ট হওয়ার কিছু মাস পর আবার মামি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর মামা তার শাশুড়িকে খবর দেয়। খবর দেওয়ার পর শাশুড়ি এবং মামা সেই কবিরাজের কাছে চলে যায়। কবিরাজ আবার কিছু মেডিসিন দেয়। মেডিসিনটা কবিরাজ বলছিল যে এই মেডিসিনটা মানে মাথায় লাগাই দেবা, আর আরেকটা মেডিসিন দিছিল যে এটা দিয়ে গোসল করাই দিবা। কিন্তু মামার শাশুড়ি ভুল করে ওই মেডিসিনটা মামিকে খাওয়াই দেয়। খাওয়াই দেওয়ার সাথে সাথে মামি অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর একসময় তখন রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, ভাঙা ছিল, সেজন্য সে প্রেগনেন্ট, তাকে রাস্তা দিয়ে নেওয়া যাবে না, সমস্যা হতে পারে। এই জন্য নৌকা পথে হসপিটালের দিকে তারা যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। একসময় নৌকা চড়ে সবাই হসপিটালে গেল, ওই জায়গা থেকে মামাবাড়ি থেকে। হসপিটালে 1 সপ্তাহ থাকার পর ওই জায়গায় মামি মারা যায়। মারা যাওয়ার পর আবার সবাই লাশ নিয়ে বাড়ি ফিরতেছে। তখন 12টা 12:30 মতো এরকম বাজে দুপুর। তো হঠাৎ আকাশ মেঘ করে প্রচন্ড ঝড় শুরু হলো এবং বৃষ্টি। তো তারা কি করলো, লাশের নৌকাটা একটা বাজারের পাশে বেঁধে রেখে সবাই উপরে চলে আসে। উপরে চলে আসার পর 10-15 মিনিটের মতো ঝড় এবং বৃষ্টি হয়। তারপর একসময় ওটা থেমে যায়। থেমে যাওয়ার পর আবার সবাই লাশের নৌকার কাছে এসে আমার মামা দেখে যে মামির মানে লাশের মাথার পাশে কেউ একজন বসে আছে, সাদা কাপড় পরা, কিন্তু তার চেহারাটা দেখা যাইতেছে না, বা তার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাইতেছে। তো মামাই শুধু দেখে। আর সবচেয়ে বড় কথা যে যারা নৌকায় ছিল লাশের সাথে তারা সবাই মামার সাথে। এটা দেখে মামা তার শাশুড়িকে বলে যে, আচ্ছা মা, আপনি কি কাননের মাথার পাশে কাউকে দেখতেছেন? কয় না, আমি তো কাউকে দেখছি না, তুমি দেখছো? তারপর মামা চুপ করে থাকে। সবাই লাশ নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পর লাশটা বাহিরে রাখে।
রাখার পর আমার মাকে বলে যে তুমি ছাতা নিয়ে ওর মাথার কাছে দাঁড়াও, বৃষ্টি হইতেছে, বৃষ্টি করে যেন গায়ে না পড়ে। তো মা দাঁড়াই দাঁড়াই দেখতেছে আর কাঁদতেছে। এক সময় দেখে যে তার নাক এবং মুখ দিয়ে হলুদের রসের মধ্যে একটা কি যেন বাইর হইতেছে। দেখে মা একটু ভয় পায়। এক সময় সে চলে আসে ওই জায়গা থেকে আর মামিকে নিয়ে শ্মশানে যায়। তারপরে মামিকে পোড়ানো শেষ পর্যায়ে আবার বৃষ্টি শুরু হয়, যার কারণে মামিকে ভালোভাবে পোড়ানো যায় না, ওটা ওভাবে রেখে নিমকন করে চলে আসে। এরপর শোকের বাড়ি এই জন্য কেউ রাতে ঘুমায়নি। প্রায় 12টার পর মা হঠাৎ করে বাহিরে আসে, এসে দেখে যে জায়গায় মামিকে পোড়ানো হয়েছে ঠিক ওই জায়গায় আগুন জ্বলতেছে। কতক্ষণ পর আগুন জ্বলে উঠছে। হ্যাঁ, এটা দেখে মা সবাইকে ডেকে বলে, দেখেন ওই জায়গায় তো আগুন জ্বলতেছে, কি আপনারা কি আগুন ভালো মতো নিভিয়ে আসেন নাই? হ্যাঁ, সবাই বলতেছে হ্যাঁ আগুন নিভিয়ে আসছি, কই জ্বলে? আসলে কি সবাই এসেও দেখে যে আগুন জ্বলতেছে। এরপর সবাই সিদ্ধান্ত নেয়, কয় যে আমরা সবাই যাইয়ে দেখি ওই জায়গায় কি ঘটতেছে। সবাই সাহস করে ওই জায়গায় যায়। যাওয়ার কাছাকাছি যে সময় যায় আগুনটা নিভে যায়। আগুনটা নিভে যে আবার প্রচন্ড জ্বর শুরু হয়। একদম বাঁশের জার ছিল, বাঁশের জার মনে হয় ভেঙে যাবে এরকম অবস্থা। সবাই ওইটা দেখে হয়তো বা কোনো সমস্যা হয়েছে, আর জ্বরটা শুধু তাকে যে জায়গায় পোড়ানো ওই জায়গায় শুধু, এছাড়া বাহিরে কোনো কিছুই হইতেছে না। এটা দেখে সবাই হয়তো বা কোনো সমস্যা হয়েছে, তো আমরা চলে যাই, এই জায়গায় থাকাটা ঠিক হবে না। সবাই চলে আসে। চলে আসার পর আর পরে এরকম কোনো কিছু ঘটে নাই। তার কিছু মাস পর আমার মামা ছিল একজন পল্লী চিকিৎসক, পশু চিকিৎসক। তো সাধারণ দিনের মতো সে ওদিনকেও মানে রুগী দেখার পর অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। তার কাছে কোনো টর্চ ছিল না, ভালো ছিল না, এরকম কিছু ছিল না। সে হাঁটতেছে, আসতেছে, দেখতেছে যে মামিকে যে জায়গায় পোড়ানো হয়েছে ঠিক ওই জায়গা থেকে একটা আলো তার দিকে আসতেছে, একটা আগুনের গোল্লা। সে দেখে ভাবতেছে হয়তো বা কেউ হেরিকেন বা বাতি নিয়ে দিকে আসতেছে, কিন্তু যে জায়গা দিয়ে আসতেছে জায়গাটা একদম পানি ছিল এবং পাকা ধান ছিল, ওই জায়গা থেকে মানুষ আসে না। আর সে ভাবতেছে কেউ যদি আসেও তাহলে পাকা ধানের ভিতর দিকে কেন আসবে, ধানগুলো নষ্ট হবে। সেজন্য সে ওই জায়গায় দাঁড়ানোর পর একসময় আলোটা তার কাছাকাছি এসে পড়ে। সে দেখে যে সে দেখতে পায় একটা মানুষের আকৃতি, জাস্ট সে মানুষ না, কালো একটা ছায়া তার দিকে আসতেছে। সে জায়গায় দাঁড়ায় এবং একসময় তার কাছাকাছি এসে তার দু কাঁধে হাত দেয়। হাতগুলো ছিল খুব শীতল এবং ভারী। সেই আলোতে যে দেখতে পেল সেটা হলো তার সম্পূর্ণ চেহারাটা আগুনে ঝলসানো এবং চেহারা দিয়ে কি একটা বাহির হচ্ছে, রক্ত প্লাস পানি এরকম কিছু বাহির হচ্ছে। যে সাথে সাথে মানে চিৎকার করে ওই আগুনের গোলাটা যেদিক দিয়ে আসতেছিল সে ওদিকে দৌড় দিয়ে তার ছোট একটা বোন আছে তাকে ডাকে, 3-4টা ডাক দেয়। তারপর সে সেন্সলেস হয়ে পড়ে। সেন্সলেস হওয়ার পর এই ডাকটা আমার পাশের ঘরে এক নানি শুনে আবার সেই খালামণিকে বলছে যে তোমাকে তো ডাকছে তোমার দাদা, তুমি শুনতে পাও না? তারপর সবাই জেগে ওঠার পর সবাই কয় কোন দিকে দিয়ে ডাকছে, কয় মাঠের দিক দিয়ে ডাকছে। তো সবাই কিছু এই গ্রাম্য অস্ত্র নিয়ে সবাই চলে আসে টর্চ নিয়ে। তারপর দেখে যে মামাকে বাহির হয়, মামাকে দেখে যে একটা খাজুর গাছের নিচে মাথা নিচে দিয়ে পা উপরে রেখে পুঁতে রাখা হয়েছে এবং তার পা গুলো প্রচন্ড জোরে কাঁপতেছে। আর সবাই যখন মামার কাছে গেল তখন প্রচন্ড একটা বাতাস তাদের সবাই ভেদ করে যে জায়গায় মামিকে পোড়ানো হয়েছে ঠিক ওই জায়গায় যাইয়ে থেমে যাওয়ার পর মামাকে ওই অবস্থায় সেন্সলেস অবস্থা বাড়িতে আনে তারপর চিকিৎসা করে। সকাল হয়ে যায়। সকাল হওয়ার পর মামা কিছু বলতে পারে না, মুখের ভাষা হারিয়ে ফেলে, জাস্ট সব ইশারায় দেখাই দিতেছে এবং খাতায় লিখে দিচ্ছে কলম দিয়ে যে তাকে রাত্রে স্বপ্নে দেখানো হয়েছে যে আমি মারা যাওয়ার পর আমার আত্মার শান্তির জন্য তো কিছু করো নাই, তো আত্মার শান্তির জন্য কিছু গরিব লোক ডাইকে এনে খাওয়াবি এবং আমাকে যে জায়গায় পড়েছে ওই জায়গায় একটা বাউন্ডারি করে একটা বিল্ডিং করে ছোট একটা মঠ তৈরি করে দিবি, তা না হলে তোকে মেরে ফেলবো। হ্যাঁ, তো সে সময় মামা স্বপ্নের করে রাজি হয়ে যায়, ঠিক আছে আমার তুমি কোনো ক্ষতি করো না, আমি তুমি যা যা চাও আমি সব করে দেব। তারপর মামা তার পরের দিন আবার মুখের ভাষা ফিরে পায় এবং মামির কথা মতো ও জায়গায় মঠ করে নেয়, বাট
কিছু গরিব লোক এবং আমাদের হিন্দু ধর্মের মতে ব্রাহ্মণ যারা আছে তাদেরকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াই দেয়। তারপর থেকে মামার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদের কাছে বেশ কিছু SMS আছে, আমরা SMS পড়বো। আমাদেরকে জয়সা লিখেছেন যে লাস্ট 2 উইকে চাইতে আজকে তার কাছে ভয়টা একটু বেশিই লাগছে। মাশরাফি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো তার কাছেও ভালো লাগছে। আমাকে সাবাব লিখেছেন আই এম ব্যাক আফটার উইক এবং তিনি বলছেন যে এনজয়িং ভূত FM ভেরি মাচ। আমাকে সাদিয়া মির্জাপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আমার ভীষণ ভয় করছে কিন্তু মজাও লাগছে। মাই নেম ইজ সোহাগ, আমি রাজশাহী থেকে বলছি। আজকের ভূত FM অনেক বেশি ভালো লাগছে তার কাছে। এবং আমাদেরকে এছাড়াও একবার SMS করেছেন টাঙ্গাইল থেকে এবং তিনি বলছেন যে ভূত দেখতে চান তাহলে আমাদের বাসায় আসেন। আমি ভূত দেখতে চাচ্ছি না আপনার বাসায়, যে আমি বরং যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দয়া করে আপনার ঘটনাটি আমাদেরকে জানিয়ে দিন, আমরা সেই ঘটনাটি প্রচার করার চেষ্টা করব বা আপনাকে ইনভাইট করার চেষ্টা করব, যেটা আপনি চান আর কি, যদি ভালো হয়। নীল বেইলি রোড থেকে লিখেছেন যে ভাই আমাদের শোরুমের 4 তলার ফ্ল্যাটে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, আমরা চাই আপনারা ইমেল করে দিন সেই ঘটনাগুলো আমাদেরকে bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আকবর আমাদেরকে নওগাঁ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে বোবা ধরা কথাটা কি আসলে ভূত নাকি রক্ত চলাচল সংক্রান্ত কোনো বিষয়, বিজ্ঞান কি বলে? প্রথম কথা হচ্ছে যে বিজ্ঞান যেটা বলে, হ্যাঁ আমি এটা শুনেছি, এটাও বলে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই মানে কোনো দ্বন্দ্ববাদ, সেই দ্বন্দ্বের ব্যাপারে আমি যাব না। আমি আসলে অবশ্যই বলবো না যে এটা প্যারানর্মাল কিছু, বা আমি এটাও বলবো না যেটা বিজ্ঞান মানে বিজ্ঞান যেটা বলেছে সে ধরনের ব্যাপার। মানে আমি কোনো এই প্রসঙ্গে যাচ্ছি না। আমার কাছে যারা এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন, তারা যেভাবে শেয়ার করেছেন সেভাবে যতটা মজা লেগেছে সেটাই আসল কথা। নির্ঝর আমাদের রাজশাহী থেকে লিখেছেন যে রাসেল ভাই আমার সব ফ্রেন্ডরা বসে লাইট অফ করে ভূত FM শুনছি। আমিনুল আমাদেরকে বাড়িধারা থেকে SMS করেন, ভান্ডারিয়া পিরোজপুর থেকে SMS করেছেন। ওকে, আমাদেরকে আরো SMS করেছেন ইসমাত এবং তিনি দরগা মহল্লা সিলেট থেকে SMS করেছেন। মইনুল আমাদের বরিশাল থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন রাফি হাতিরপুল থেকে। এছাড়া আমাদেরকে মেহরাব SMS করেছেন যশোর থেকে। সোহেল আমাদেরকে SMS করেছেন। SMS করেছেন জোশ, দীপা এবং অর্ক। আমাদেরকে SMS করেছেন আদর। SMS করেছেন আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে। এছাড়া তন্ময় ফয়সাল খিলক্ষেত থেকে আমাদের SMS করেছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের যে গেস্ট রয়েছেন তার কাছ থেকে আমরা শুনবো একটা ছোট্ট ঘটনা। এবং আপনার এই ঘটনাটা কোথায় ঘটেছিল? জি ভাই, এটা ফরিদপুরে। আপনার নামটা আরেকবার একটু বলবেন? হাই লিসেনার্স, দিস ইজ সোহাগ अगेन। ওকে, আপনার ঘটনাটা শুনি। ঘটনাটা আমার এক বড় ভাই শরীফের কাছ থেকে শোনা, তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা ফরিদপুরের ঘটনা। ফরিদপুরের চরকমলাপুরে একটা এলাকা, সেখানে বুড়িবাড়ি নামে একটা জায়গা আছে। তো এখানে এই জায়গাটার নাম বুড়িবাড়ি হলো কিভাবে, এটা ওইখানে লোকজন সবাই যেটা বলে যে এখানে আগে অনেক জঙ্গল ছিল, এখনো আছে। তো আগের থেকে এখন অনেক আর কি জিনিসটা অনেক কমে গেছে। তো আগে অনেক বেশি জঙ্গল ছিল, বাগান ছিল, কবরস্থান ছিল। তো আগে যেটা হতো যে এখানে লোকজন মাঝে মাঝে একটা বুড়িকে দেখতে পেত। তো বুড়িটার বাসা যে কোথায় ছিল লোকজন আর কি সেটা জানতো না। তো মাঝে মাঝে তাকে দেখা যেত যে সে জঙ্গলের ভিতরে হাঁটছে, পাতা কুড়াচ্ছে, এরকম দেখা যেত। তো সবাই মনে করতো যে এখানে জঙ্গলের ভিতরে হয়তো বুড়িটার বাড়ি আছে। তো এইভাবেই আস্তে আস্তে জায়গাটার নাম বুড়িবাড়ি হয়ে যায়। তো ওখানে এখন যে বাগানগুলো আছে ওইখানে 4 থেকে 5টা লোক আর কি তারা রাতে বসে বসে কাঠ খেলে, টাকা দিয়ে কাঠ খেলে, দ্যাট মিনস এটা জুয়া বলা চলে। তো তারা এটা একটা নেশা পর্যায়ে চলে গেছে। তো তারা প্রতিদিনই সেটা করতে থাকে। তো একদিন রাতে তারা ওইভাবে খেলছে। তো এরকম মুহূর্তে তাদের মধ্যে একজন দেখতে পারে যে একটা গাছের নিচে লাল শাড়ি পরে কম বয়সী একটা মেয়ে বসে আছে। তো এটা দেখে তার মনে খারাপ চিন্তা ভাবনা জাগে এবং সেই মেয়েটার পিছনে কথা বলে। তো সবাই মানা করে যে এত রাতে বেলা একটা মেয়ের পিছনে ঠিক না, তুই ঝামেলায় জড়াবি। তো সে কারো কথা না শুনে মেয়েটার পিছনে শুরু করে। তো সে যখন মেয়েটার কাছাকাছি যায়, মেয়েটা উঠে হাঁটা শুরু করে, সেও মেয়েটার পিছিয়ে হাঁটতে থাকে। তো বাকি যারা ছিল তারা চিন্তা করলো একা একা বসে তারা কি করবে, তারাও তাদের পিছে হাঁটতে থাকে। তো যে ওই মেয়েটাকে ফলো করতেছিল, তো তার অবস্থা দেখে মনে হচ্ছিল যে সে একটা মোহের মধ্যে আছে। মেয়েটা যেদিকে যাচ্ছে সে সেইভাবে যাচ্ছে, তাকে পিছ থেকে ডাকা হচ্ছে, সে তাদের কথা শুনছে না, এদিক ওদিক তাকাচ্ছে না, শুধু জাস্ট তার কনসেন্ট্রেটটা হচ্ছে ওই মেয়েটার দিকে।
তো মেয়েটা আস্তে আস্তে কবরস্থানের দিকে আগাচ্ছে, তার পিছে বন্ধুরাও তার পিছে পিছে আগাচ্ছে এবং পিছ থেকে ডাকছে যে আর আগানোর দরকার নেই। তো মেয়েটা আস্তে আস্তে কবরস্থানের ভিতরে ঢুকে গেল এবং একটা নতুন কবর খোঁড়া, সে কবরের পাশে একটা খেজুর গাছ, সেই খেজুর গাছটার নিচে গিয়ে বসার সাথে সাথে মেয়েটা লাল শাড়ি সাদা হয়ে গেল। তাকে পিছ থেকে ডাকা হচ্ছে যে তুই দেখতেছিস না কি হচ্ছে, সে শুনছে না। তো এমন মুহূর্তে যখন সে কবরস্থানের ভিতর এক পা দিবে, এই মুহূর্তে তার ফ্রেন্ডরা গিয়ে তাকে হাত ধরে এবং হাত দিয়ে ধরে বলতেছে যে তুই কি দেখিস না যে মেয়েটা লাল শাড়ি পরা ছিল এবং এখন ওর গায়ে সাদা শাড়ি হয়ে গেছে। তো ও বলতেছে যে ওর গায়ে লাল শাড়ি ছিল না সাদা শাড়ি ছিল এটা আমার দেখার বিষয় না, আমার জাস্ট ওর কাছে যাইতে হবে। সো ও কারো কথা শুনছে না, ও সবাইকে উপেক্ষা করে ওদিকে আগায় যাচ্ছে। তো এই মুহূর্তে কবরস্থানে তো অনেক মাটি ঠেকে পড়ে থাকে, ওর বন্ধুদের মধ্যে একজন কি করলো, একটা মাটির টুকরা নিয়ে ওই মেয়েটার দিকে ছুঁড়ে মারলো এবং মেয়েটার দিকে মাটির টুকরাটা যাওয়ার সাথে সাথে মেয়েটা একটা কালো বিড়াল হয়ে ওইখান থেকে চলে যায় এবং এটা দেখে যে ওকে ফলো করতেছিল সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো রাসেল ভাই, এটা ছিল আমার নেক্সট ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং জাওয়াদ আমাদের SMS করছেন, তিনি বলেছেন যে আজকের ভূত এফএম অসাম হচ্ছে। হ্যাঁ, ভূত এফএম অসাম হচ্ছে, কিন্তু আমার বেশ ঠান্ডা লেগেছে, সুতরাং আমি বেশ সমস্যা করছি মাঝে মাঝে। কাউসার শিকদার আমাদের SMS করেছেন রায়পুরা থেকে এবং তিনি বলছেন যে সব মিস করলে তিনি ভূত এফএম মিস করবেন না। জুয়েল আমাদের চিটাগং থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি আর শান্তা তোমাদেরকে শুনছি, বাট শান্তা তো ভয় পাচ্ছে না। বাহ, চমৎকার, অনেক সাহসী এবং আরো ভয়ঙ্কর কিছু শুনতে চান। আমার মনে হয় আরো ভয়ঙ্কর কিছু হলেও শান্তা ভয় পাবেন না, এই বিশ্বাস আমার শান্তার উপরে আছে। রাসেল আমাদেরকে রুয়েট থেকে লিখেছেন যে ভূত এফএম এক্সট্রিমলি অসাম এবং তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। মোস্ট ওয়েলকাম আমাদেরকে তাসনিম SMS করেছেন এবং মাহমুদ আমাদের মিরপুর 6 থেকে SMS করেছেন এবং আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লেগেছে। জহুল আমাদের SMS করেছেন বাগমারা থেকে, তিনিও আজকের ঘটনাগুলো বেশ পছন্দ করেছেন। মিলন এবং সীমা আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে কুমিল্লা থেকে সোহেল SMS করেছেন, আফরান আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে অনামিকা ফরিদপুর থেকে, জান্নাত আমাদের SMS করেছেন, জান্নাত এবং রুমি। আসাদ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে পিয়াস SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তসরিফ। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ডিজে চয়ন সহ আরো অনেকে, যেমন দেবদাস টিটু, নাইম আমাদের SMS করেছেন, সিয়াম আমাদের SMS করেছেন আমাদের শাফিন, SMS করেছেন রিপন ফরিদপুর থেকে, দীপ আমাদের SMS করেছেন বরিশাল থেকে, তারা 20 জন ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন মুন্না বরিশাল থেকে। এছাড়াও সোহেল আমাদেরকে SMS করেছেন এস এ বনি, SMS করেছেন আমাদেরকে ব্ল্যাক বয়, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সাগর চিটাগং থেকে, ময়মনসিং থেকে আমাদেরকে মইন SMS করেছেন, মইনুল বরিশাল থেকে SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। যাই হোক, আজকে হাতে আর সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। তবে তার আগে জানিয়ে যাই যে আপনাদেরকে অবশ্যই একটু কাইন্ডলি আপনারা ইমেল অ্যাড্রেসটি লিখে নেবেন যেখানে আপনাদের ঘটনাগুলো পাঠাতে হবে এবং আপনারা যত ভালো ঘটনা পাঠাবেন তত ভালো ভালো ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে আবার আসতে পারবো। সো আপনাদের পরিচিত যে সমস্ত মানুষজন আছেন যাদের কাছ থেকে আপনারা ভালো ভালো ঘটনা জেনেছেন তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন ঘটনা পাঠাতে এবং তারা আশা করব যে উৎসাহ নিয়ে আমাদের সাথে এসে জয়েন করবেন এখানে এবং সবাইকে তাদের সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি একটু লিখে নিতে হবে, সেটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি ইমেল অ্যাড্রেসটির স্পেলিংটি বলে দিচ্ছি, BHTTFM@radioforti.fm। এই ছিল আমাদের অ্যাড্রেস এবং আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী শুক্রবারে আবার একই সময়ে নতুন অতিথিদের নিয়ে আমরা ফিরে আসবো, আমি আর মাসুম। সাথে থাকবে অবশ্যই আপনাদের পাঠানো ঘটনাগুলো এবং নতুন নতুন অতিথিরা। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। ভূত এফএম শেষ হয়ে যাচ্ছে, বাট তারপরেও ফুর্তির প্লেস জুড়ে থাকছে দারুণ দারুণ সব গান এবং সেই গানগুলো নিয়ে বাকি রাতটা আপনাদের অনেক সুন্দর কাটুক ফুর্তির সাথে আগামী সপ্তাহটা। সেই পর্যন্ত সেই আশাই করছি। আজকের মতো এখানেই টাটা।